অ্যান্ড নিউরো মার্কেটিংয়ে যে টেকনোলজিগুলো ইউজ করা হয়, অনেকগুলো টেকনোলজির মাধ্যমে নিউরো মার্কেটিং মানুষের ব্রেইনকে স্ক্যান করে করে করে। প্রথমত ব্রেইন স্ক্যানিং, মানুষের ভিতরে যে নিউরাল অ্যাক্টিভিটিগুলো চলে এগুলি স্ক্যান করে মানুষের ভেতর থেকে নিয়ে আসে। তারপরে ফিজিওলজিক্যাল ট্র্যাকিং, অর্থাৎ আপনি একটা সুপার শপে গিয়েছেন, আপনি কোন পণ্যর দিকে তাকাচ্ছেন আপনার আই ট্র্যাকিং করা হইতেছে। এই আই ট্র্যাকিং করে ইভেন আপনি যে কথা বলতেছেন ভয়েস ট্র্যাকিং করা হয়, এই কথা বলার টোন অফ ভয়েস, আপনি একটা বিক্রয় কর্মীকে কিভাবে প্রশ্ন করতেছেন, এভরিথিং মেজার করা হয়, ট্র্যাকিং করা হয় এবং এগুলোর উপর বেস করে পরবর্তীতে মার্কেটিং ডিসিশন নেওয়া হয়। এফএমআরআই যেটাকে বলা হয় ফাংশনাল ম্যাগনেটিক রিজনিং ইমেজিং, অর্থাৎ আপনার একদম এফএমআরআই করে আপনার ব্রেইনের ভিতরের যে নিউরাল অ্যাক্টিভিটি, অর্থাৎ যখন কোনো একটা ব্রেইন নিউরন বেশি ফাংশন করে তখন ওই নিউরনটা বেশি অক্সিজেন গ্রহণ করে। তাহলে যখন ওই ব্রেন নিউরনটা বেশি অক্সিজেন গ্রহণ করে তখন এফএমআই টেকনোলজির মাধ্যমে বোঝা যায় যে এই নিউরনগুলো অ্যাক্টিভ ব্রেইনের ভিতরে। এটা হচ্ছে ব্রেইনের ভিতরে ইনডেপথ কাজ করে। আর একটা হচ্ছে ইইজি, অর্থাৎ ইইজির মাধ্যমে ব্রেইনের সারফেস লেভেল স্ক্যানিংটা করা হয় যাতে বোঝা যায় যে মানুষের কোন ব্রেন কিভাবে করে কাজ করতেছে। তারপর আই ট্র্যাকিং, এই যে টেকনোলজিগুলো বললাম এগুলো হয়তো আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, আমাদের পক্ষে এই টেকনোলজি হয়তো অনেক বাজেটে ল্যাব নিয়োগ দিয়ে বা রিসার্চার নিয়োগ দিয়ে আমাদের পক্ষে করা সম্ভব না। বাট এখানে সিস্টেমটা জাস্ট আমরা বুঝে যাচ্ছি, আমরা যখন বড় হব অনেক বিগ ব্র্যান্ড হব সবাই, তখন আমরা এগুলো ইউজ করব। এখন যেটা করণীয় আছে, এগুলো ইউজ করে করে বড় ব্র্যান্ডগুলো যেই ধরনের মেসেজ ডেভেলপ করেছে, এগুলো ইউজ করে বড় ব্র্যান্ডগুলো যেই ধরনের কমিউনিকেশন ডেভেলপ করছে, আমরা সেটা তো কপি করতে পারি, আমরা সেটা তো ফলো করতে পারি। আমি হয়তো ব্রেন স্ক্যান করতে পারবো না, আই ট্র্যাকিং হয়তো আমি করছি না, আমি হয়তো এফএমআরআই করছি না। নিউরো মার্কেটিং ইজ নট অনলি টেকনোলজি, নট অনলি এফএমআরআই। নিউরো মার্কেটিং হচ্ছে এই যে টেকনোলজি থেকে পাওয়া রেজাল্টগুলোকে প্রপারলি ইউজ করা। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই টেকনোলজি ইউজ করে যেই ধরনের ফাইন্ডিংসগুলো এখন আসছে পৃথিবীতে, এই ফাইন্ডিংসগুলো আমরা আমাদের কমিউনিকেশনে কাজে লাগাবো। সেই হচ্ছে নিউরো মার্কেটিং টেকনোলজি। আমরা এইগুলো থেকে পাওয়া ফাইন্ডিংসগুলো নিয়ে আরো ডিটেলস কথা বলবো। সো আওয়ার ব্রেন অপারেটস ইন টু ডিফারেন্ট ওয়ে। এই দুইটা ওয়েতে আমাদের ব্রেন অপারেট হয়, একটা হচ্ছে সিস্টেম 1, একটা হচ্ছে সিস্টেম 2। সিস্টেম 1টা কি ফাস্ট, আনকনশাস অ্যান্ড অটোমেটিক, আর সিস্টেম 2 কোনটা, সেটা হলো র্যাশনাল, কনশাস, বাট টেকস এ লট অফ এফার্ট, লট অফ টাইম, একটু সময় নেয়, ভেবে চিনতে সিদ্ধান্ত নেয়, ওই যে সেন্ট্রাল রুট অ্যান্ড পেরিফেরাল রুটের মতো। তো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এই যে ব্রেন দুইটা অপারেট করে, এই দুইটা ব্রেনকে একটু ভালোভাবে বুঝে ওইটার মতো করে কমিউনিকেশনটা ডিজাইন করা। আমরা যদি এটাকে দুইটা ব্রেনকে দুইটা মানুষের মতো করে চিন্তা করি, একটার নাম তাহলে দিতে পারি আমরা ইনার আইনস্টাইন, আর একটা হচ্ছে ইনার ফ্রাঙ্কেস্টাইন। ফ্রাঙ্কেস্টাইন হচ্ছে একটা উপন্যাসের একটা কাল্পনিক চরিত্র, রোবোটিক একটা চরিত্র। সো ইউর প্রসপেক্ট বা ইউর কাস্টমার হ্যাজ ইনার আইনস্টাইন অ্যান্ড ইনার ফ্রাঙ্কেস্টাইন। তাহলে আমাকে কি করতে হবে, ফ্রাঙ্কেস্টাইন মানে অটোমেটিক ব্রেন, ফুল সাবকনশাস, আইনস্টাইন মানে হচ্ছে কনশাস অ্যান্ড সাবকনশাসের ব্লেন্ডিং। তাহলে এভরি ওয়ার্ড, আমরা একটু আগে যে আলাপটা করেছি, এভরি ওয়ার্ড, সেন্টেন্স, ভিডিও, ইমেজ অ্যাক্টিভেটস নিউরাল কেমিক্যাল ইন সামওয়ানস ব্রেইন। প্রতিটা শব্দ, দেখেন আমি যদি খুব বাজে একটা ওয়ার্ড এখন ইউজ করি, দেখবেন আমাদের ব্রেইনে এক ধরনের কেমিক্যাল নির্গত হবে। আমরা যখন রেগে যাই, কোনো একটা হয়তো আমার বিরোধী কথা অথবা আমার ধর্ম নিয়ে কেউ কথা বলছে, আমাদের বাবা মাকে নিয়ে কথা বলছে, তখন আমাদের ব্রেইনের কি হয়, ওই নিউরাল অ্যাঙ্গারের সাথে কানেক্টেড নিউরাল পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে যায়। When Frankenstein brain activated, it leads to anxiety, stress, fear, lack of control, hyper focus on negative, don't buy, wait and see. যখন ফ্রাঙ্কেস্টাইন ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হয়, মানুষ স্ট্রেস ফিল করে, ফিয়ার ফিল করে, ল্যাক অফ কন্ট্রোল ফিল করে, তখন নেগেটিভ একটা মাইন্ড গ্রো হয়ে যায়, তখন তারা কিনে না, তখন তারা আচ্ছা দেখি পরে কিনি। এখন এটা কিভাবে অ্যাক্টিভ হয়, আমাদের কমিউনিকেশনের থ্রুতেই কিন্তু অ্যাক্টিভ হয়। আপনি কোনো একটা পেজে মেসেজ দিলেন, সে আনসার দিচ্ছে না, 3 দিন পরে আনসার দিল। একটা কমেন্ট করলেন, প্রাইস কত, সে বললো না, ইনবক্সে আসেন, ইনবক্সে আসতে বলেও আবার নক দিলেন, 2 দিন খোঁজ নাই। অটোমেটিক্যালি আপনি চিন্তা করে দেখেন তো, আপনার ফ্রাঙ্কেস্টাইন ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি তখন ভাববেন যে না, যে পণ্য কেনার আগেই ঠিক মতো আনসার দিচ্ছে না, তার মানে এর থেকে পণ্য কিনলে কোনো সার্ভিস দরকার হলে সে আমাকে ভালো সার্ভিস দিবে না। এটা কিন্তু কমিউনিকেশনের থ্রুতে কোন ব্রেন অ্যাক্টিভ হবে এটার উপর ডিপেন্ড করে।
আবার আপনি অ্যাক্টিভেট ইউর প্রসপেক্টস আইনস্টাইন ব্রেন, যখন আইনস্টাইন ব্রেনকে অ্যাক্টিভ করবেন তখন এটা ফিল কাম ডাউন, সো দে ক্যান রেসপন্স ভার্সেস রিয়্যাক্ট, মেক্স দেম ফিল সেফার, তখন একটা সেফ ফিল করে, হেল্পস দেম বিকাম মোর লজিক্যাল দেন ইমোশনাল। দেখেন ইমোশনালি মানুষ সিদ্ধান্ত নেয়, বাট আমরা যদি ইমোশনের সাথে তার লজিক্যাল রিজনিংটা, রিজন টু বিলিভ, আরটিবি যেটা বলে, ওইটাকেও যদি আমরা প্রপারলি দিতে পারি তাহলে কিন্তু একদম সর্বে সর্বা তার ডিসিশন মেকিং প্রসেসে আর কোনো গ্যাপ থাকলো না। আমরা রেপটিলিয়ান ব্রেন দিয়ে তার ভিতরে ঢুকে গেলাম, তার ইমোশনাল ব্রেনকে অ্যাক্টিভ করলাম, দেন আমি তার লজিক্যাল ব্রেইনের চাহিদাটাও ফিল আপ করলাম। এই পুরো জিনিসটা যখন অ্যাট এ টাইম আমি কম্বাইন্ডলি দিচ্ছি তখন কিন্তু তার ফুল ব্রেইন আমার জন্য গ্র্যাব হয়ে গেছে, পুরো ব্রেইনটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি তখন। সো হোয়েন দেয়ার এখানে আইনস্টাইনের ছবিটা, আইনস্টাইন অ্যাক্টিভেট ইট লিডস টু কিউরিয়াসিটি, আইনস্টাইন ব্রেন অ্যাক্টিভ হলে কিউরিয়াসিটি তৈরি হয়, আরও জানার আগ্রহ, যেমন ব্রেইভের কথা যখন আমরা বলি তখন কি আরও কিউরিয়াসিটি তৈরি হয়, সার্টেনটি তৈরি হয়, আরও ওপেন টু লিসেন, মানে মানুষই আগ্রহ করে আমার সাথে কথা বলতে চায়, দেখা করতে চায়, কারণ আমরা আমাদের কমিউনিকেশনের থ্রুতে তার আইনস্টাইন ব্রেনটাকে আমরা আসলে অ্যাক্টিভ করে ফেলি। এবার আসেন আমরা লাইফের 8 লাইফ ফোর্স নিয়ে কথা বলবো। এই লাইফ ফোর্সগুলো আমি পেয়েছি ক্যাশবার্টাইজিং নামে একটা বই আছে, যারা আরও বিজ্ঞাপন নিয়ে, এজেন্সি নিয়ে আরও ডিটেল জানতে চান এই বইটা পড়বেন, ক্যাশবার্টাইজিং, এবং এই বইটার মধ্যে অনেকগুলো সাইকোলজিক্যাল ট্রিক্স দেওয়া আছে। তো ওই বইতে দ্য লাইফ ফোর্স 8 নামে 8টা ফোর্স দেওয়া হয়েছে, যে মানুষ তার লাইফকে অটোমেটিক্যালি, একটা মানুষ, একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয় অ্যাজ এ হিউম্যান, তার মধ্যে কতগুলো হিডেন ক্যারেক্টার বা হিডেন নেচার অটোমেটিক্যালি ইভলভ হয়, অটোমেটিক্যালি গ্রো হয়। এই 8টা জিনিসকে নিয়ে বলা হচ্ছে 8 লাইফ ফোর্স। এর নাম্বার 1 কোনটা? সার্ভাইভাল, এনজয়মেন্ট অফ লাইফ। মানুষের প্রথম, যে আমরা একটু আগে বলার চেষ্টা করছিলাম, সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে সেফটি, সার্ভাইভাল। মানুষ চায় বেঁচে থাকতে, বেঁচে থাকার আনন্দকে উপভোগ করতে। তারপর নাম্বার 2 কি এনজয়মেন্ট অফ ফুড অ্যান্ড বেভারেজ, মানুষ খাবার খুব পছন্দ করে। দেখবেন যে রেস্টুরেন্টের কোনো বিজ্ঞাপন হলে, নতুন কোনো খাবার তৈরি হলে এটার প্রতি মানুষের একটা আগ্রহ কাজ করে। নাম্বার 3 ফ্রিডম ফ্রম ফিয়ার, পেইন অ্যান্ড ডেঞ্জার, মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে মানুষ পেইন থেকে, ভয় থেকে, ডেঞ্জার থেকে, বিপদ থেকে, সব সময় ভেজাল থেকে দূরে থাকতে চায়। নাম্বার 4 হচ্ছে সেক্সুয়াল কম্পানিয়ন। এই জন্য দেখবেন বিভিন্ন ব্র্যান্ডগুলো মানুষের মধ্যে যেহেতু একটা হিডেন ইমোশন, এটা হিডেন একটা নিড, হিডেন একটা লাইফ ফোর্স, এই জন্য দেখবেন গাড়ির বিজ্ঞাপনেও একটা মডেল ইউজ করতেছে, এবং বিভিন্ন প্রয়োজন নাই, ধরেন মেয়েদের প্রোডাক্ট না, ছেলেদের প্রোডাক্ট, ওইখানে মেয়েদের মডেলদেরকে ইউজ করতেছে। তার মানে এই যে হিডেন লাইফ ফোর্স, যেটার প্রতি একটা অ্যাট্রাকশন, একটা আগ্রহ মানুষের আছে, বিধায় এই ধরনের জিনিসপত্র দিয়ে, ধরেন আপনারা যখন পারফিউমের বিজ্ঞাপনগুলো দেখেন, ইভেন এখন যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপনেই দেখবেন যে এই ধরনের অডিয়েন্সকে ইউজ করা হয়। যেই অডিয়েন্স ফিমেল, তাদের ক্ষেত্রে মেলদেরকে ইউজ করা হয়, আবার মেল অডিয়েন্সের ক্ষেত্রে ফিমেলদেরকে বেশি ব্যবহার করা হয়। নাম্বার 5 কমফোর্টেবল লিভিং কন্ডিশন, মানুষ সবসময় কমফোর্ট চায়, ডিসকমফোর্ট থেকে বের হতে চায়। নাম্বার 6 হচ্ছে টু বি সুপিরিয়র অ্যান্ড উইনিং, মানুষ সবসময় উইনিং চায়, উইনার হতে চায়। মানুষের জয়ের একটা প্রচণ্ড নেশা, সেলফ সেন্ট্রিকভাবে মানুষ চায়, সেলফ সেন্টার যেহেতু জয় চায়। আপনাদের এইখানে একটা রিলেটেড এক্সাম্পল আমরা শেয়ার করতে পারি। 2012-এ আপনারা জানেন যে লন্ডনে অলিম্পিক হয়। তো অলিম্পিক কখনো তাদের টাইটেল স্পন্সর সেল করে না, কারণ ওই অলিম্পিকটাকে লন্ডন অলিম্পিক ওই এক একটা নামে ইউজ করা হয়, বাট কোনো ব্র্যান্ড নেমটাকে টাইটেল করতে দেয় না। বাট লন্ডন অলিম্পিকে যেটা হয়, তারা একটা টাইটেল স্পন্সরের সুযোগ দেয়, এবং ওই টাইটেল স্পন্সরটা নাইকির যে অপোজিশন কম্পিটিটর এডিডাস, সেটা পেয়ে যায়। তো এডিডাস প্রায় $150 মিলিয়ন দিয়ে ওই ইয়াটাকে স্পন্সর করে, ইভেন্টটাকে, অলিম্পিকটাকে, লন্ডন অলিম্পিক। এবং অলিম্পিক কমিটির অনেকগুলো জানেন আপনারা, এবং আপনারা জানেন যে অলিম্পিকের মতো জায়গাতে যখন স্পন্সর হওয়া যায়, তার মানে এই ব্র্যান্ড ব্লাস্ট করবে, এটাই স্বাভাবিক। কারণ যখন বিগ ইভেন্টগুলো, বিশেষ করে স্পোর্টস ইভেন্টে, সারা পৃথিবীর মানুষের ওইখানে চোখ থাকে, এবং ওই ইভেন্টকে ধরে কোনো কিছু করলে এটা খুব দ্রুত রাইজ করে। যেমন আপনারা ভিভোর কথা যদি চিন্তা করেন, ভিভো রাইজ করছে কিন্তু এই আইপিএল এ স্পন্সর করা, আইপিএল এর টাইটেল স্পন্সর হওয়ার পরে 2018-19-এ তাদের সেল পুরো বুম করে, প্রায় 2.5 থেকে 3 গুণের মতো চলে যায় সেল, বিকজ অফ আইপিএলটা ছিল ওদের ওই স্পন্সরে। সো এইখানে সামহাও নাইকি ম্যানেজ করতে পারে না, স্পন্সরটা এডিডাস পেয়ে যায়। তখন নাইকি চিন্তা করলো কি, যেহেতু আমরা $150 ওই স্পন্সরটা পাই নাই, তাহলে আমরা
ব্যতিক্রম এমন কি করতে পারি যেটার মাধ্যমে আসলে ওই স্পন্সর না করে আমরা সেম লেভেলের গ্রহণযোগ্যতা বা সেম লেভেলের অ্যাচিভমেন্টটা আমরা নিতে চাই। তখন যেটা করলো, ওই সময় এডিডাস অ্যাড বানাইলো কি, ওই অলিম্পিককে ধরে, লন্ডন অলিম্পিক, এবং হচ্ছে ওই সময় স্পোর্টসম্যান যারা, ওই স্পোর্টসম্যানদেরকে ধরে ধরে তারা বিভিন্ন ধরনের সাকসেসফুল স্পোর্টসম্যানদের দিয়ে অ্যাড চালানো শুরু করলো। কিন্তু এডিডাস করলো সম্পূর্ণ উল্টা জিনিস। যেহেতু তারা জানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপিরিয়র ফিল করার, উইনিং ফিল করার একটা ইচ্ছা আছে, তারা তখন কি করলো, এবং ওই অলিম্পিক কমিটিকে একটা রিকোয়ারমেন্ট ছিল বা একটা কন্ডিশন দেওয়া ছিল যে নাইকি অ্যাড বানাইতে পারবে, কিন্তু লন্ডন অলিম্পিক বা এই ইউকের যে অলিম্পিক হইতেছে এটা কোনো জায়গায় ইউজ করতে পারবে না। তো এডিডাস ওইটা ইউজ করতে পারবে, নাইকি পারবে না। কিন্তু নাইকি খুব দারুণভাবে একটা রিসার্চ করে দেখলো যে লন্ডন শুধু ইউকেতে যে লন্ডন আছে ওই লন্ডন না, পৃথিবীতে আরও এরকম বহু জায়গায় লন্ডন নাম আছে। ওই নামগুলোকে যদি সে ইউজ করে, ওইটা তো তার অলিম্পিক কমিটির বাধা নাই, তো ওই নামগুলো ইউজ করে তারা একটা অ্যাড বানাইলো, এবং সেইখানে কারা বানাইলো যে তুমি যে কোনো মানুষই আসলে গ্রেট হইতে পারে। গ্রেট হওয়ার জন্য যে তোমার বিগ স্টেজ লাগবে, বিশাল একটা গেমে অংশগ্রহণ করতে হবে, ব্যাপারটা এমন না। তুমি তোমার জায়গায় বেস্ট হইতে পারো, তোমার জায়গায় তুমি গ্রেট হইতে পারো। এবং এটা দিয়ে সাধারণ মানুষকে কমিউনিকেট, সাধারণ স্পোর্টসম্যানদের, আগামী দিনের বাচ্চাদের, টিনেজারদের যারা এখন প্র্যাকটিস করতেছে, যারা আগামী দিনে হয়তো অলিম্পিকে যাবে। দেখেন ওই যে আমরা যদি সেই লটাতে ফিরত যাই, ল অফ অপোজিশন, সেটা আমাদের কি বলছে যে প্রতিযোগী কোম্পানি যেটা নিয়ে মার্কেট গ্র্যাব করতেছে তুমি বিপরীতে চলে যাও। তো এডিডাস তখন স্পোর্টস ম্যানদের উইনিং জিনিসটাকে সামনে আনতেছে, নাইকি পুরো উল্টো জায়গায় চলে গিয়ে সাধারণ যারা স্ট্রাগলিং, হয়তো গ্রামে গঞ্জে কিশোররা বড় হইতেছে, তারা ফুটবল খেলতেছে, তাদের ওই মোমেন্টগুলোকে ক্যাচ করে সে একটা অ্যাড বানাইলো, এবং ব্লাস্টিং সারা পৃথিবীতে এটা ব্যাপক ছড়ায় পড়লো। এবং তখন $150 মিলিয়ন খরচ করে কমিউনিকেশন ডেভেলপ করে ওইটার যে টাইটেল স্পন্সর হয়ে যতটুকু বেনিফিট এডিডাস নিল, নাইকি এইভাবে করে এটাকে গেরিলা বলতে পারেন, এক ধরনের গেরিলা মার্কেটিং ট্যাকটিক্স ইউজ করে সে কিন্তু মানুষের মাথায় জায়গা করে নিল। এবং অবাক করা বিষয় হচ্ছে, মানুষজনকে যখন অলিম্পিক শেষ হওয়ার পরে জিজ্ঞেস করা হচ্ছিল বা চলাকালে যে এইবার অলিম্পিকের স্পন্সর কে, বেশিরভাগ মানুষ, প্রায় অলমোস্ট 3 ভাগের বেশি মানুষ উত্তর দিচ্ছিল যে এইবারের স্পন্সর হচ্ছে নাইকি, অথচ ওইখানে স্পন্সর ছিল এডিডাস। এবং অলিম্পিক শেষ হওয়ার পর রেজাল্ট করে দেখা গেল যে ধরেন নাইকি রিটুইট পাইছে 9,000, ওরা পাইছে অলমোস্ট ডাবল। এডিডাস পাইছে 9,000, বাট নাইকি পেয়েছে অলমোস্ট ডাবল। সোশ্যাল মিডিয়ার ফলো করা বা তাদের অ্যাডের যে রিচ, নাইকির চেয়ে সবগুলো, এডিডাসের চেয়ে সবগুলো জায়গাতে নাইকি এগিয়েছিল। এইটা ওরা কিভাবে করেছে যে আমাদের লাইফ ফোর্স যেটা টু বি সুপিরিয়র অ্যান্ড টু বি উইনিং অ্যাটিটিউড, এই উইনিং অ্যাটিটিউডটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। প্রত্যেকটা মানুষ নিজেকে একটু সুপিরিয়র ফিল করতে চায়। এটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে, ধরেন আমাদের এখন জানেন ব্লু ব্যাচ দিচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, যেইখানে আপনি মান্থলি যদি $10 খরচ করেন বা $9.5 মতো খরচ করেন, তাহলে আপনি একটা ব্লু ব্যাচ নিতে পারবেন। এই ব্লু ব্যাচ ওরা একদিনে যেই পরিমাণ বিক্রি করে, এটা বাংলাদেশের মতো আমাদের ছোটখাটো দেশে 100 কোম্পানি এরকম এক বছর এই পরিমাণ আয় করে না। এই ব্লু ব্যাচটা কেন বিক্রি হয়? এটা তো কোনো ফাংশনালিটি নাই, মানে এটা খাওয়া যায় না, এটা পড়া যায় না, এভরি মান্থে $10 করে কাটতেছে। এইটা ওরা যখন দেখলো যে মানুষের একটা লাইফ ফোর্স, একটা হিডেন নিড হচ্ছে টু বি সুপিরিয়র, তাহলে ব্লু ব্যাচটা আমি নিচ্ছি কেন টাকা খরচ করে? কারণ আমি বাকিদের থেকে এক্সট্রা অর্ডিনারি হচ্ছি, আমি একটু সুপিরিয়র হইতেছি, আমি নিজেকে একটু প্রিমিয়াম বুঝাইতেছি যে এলা আমার ব্লু ব্যাচ আছে। বিধায় কিন্তু মানুষজন সারা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ এই ব্লু ব্যাচ কিনতেছে, এবং এই ব্লু ব্যাচ দেখেন কিছুই না, এবং এটা চাইলে ওরা এমনিতেই ফেসবুকের সাথে দিতে পারতো, ডিফল্টই তো এটা সবাইকে ব্লু ব্যাচ দিত, সমস্যা কি? কিন্তু ওরা দেয় না, ওরা রেগুলারদের জন্য একটা ব্লু ব্যাচ রেখেছে আলাদা, যেটার জন্য মান্থলি আপনাকে পেমেন্ট করা লাগবে টু বি সুপিরিয়র। তার মানে এই যে যত বিজ্ঞাপন আমরা দেখি, যা কিছু দেখি, দেখবেন যে এই 8টা লাইফ ফোর্সকে ওরা প্রথম প্রায়োরিটি দেয় এজেন্সিগুলা। তারপর 7 নাম্বার কি, কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ লাভ ওয়ান। দেখেন যে মানুষের হিডেন একটা হচ্ছে লাভড ওয়ান, যারা আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের ওয়াইফ, আমাদের মা বাবাদের প্রতি আমাদের একটা আলাদা ইমোশন, আলাদা ফিল আছে। এই জন্য দেখবেন বিজ্ঞাপনে অনেক বাচ্চাদেরকে ইউজ করা হয়, মাকে ঘিরে অনেক বিজ্ঞাপন তৈরি করা হয়। এগুলো আমরা আজকে ক্লাসের শেষে অনেকগুলো বিজ্ঞাপনে দেখব যে কিভাবে এই জিনিসগুলোকে ইউজ করেছে। 8 নাম্বার হচ্ছে সোশ্যাল অ্যাপ্রুভাল। মানুষ এটাকে খুব বিলিভ করে, এই জন্য দেখবেন যে মানুষ যদি মনে করে, দেখে যে একটা প্রোডাক্ট অনেক মানুষ কিনতেছে, সে মনে করে তারও এটা কিনা দরকার, তার প্রয়োজন থাক বা না থাক। এটা হিডেন লাইফ ফোর্স। একটা সেলিব্রিটি, কেন সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করা হয়?
কারণ একটা সেলিব্রিটি যখন কোনো একটা প্রোডাক্ট ইউজ করে আমরা ধরে নিই ওটা ভালো প্রোডাক্ট, আচ্ছা ওই সেলিব্রিটি ব্যবহার করছে, ওই সেলিব্রিটির সাথে আমার ইমোশনাল কানেকশন আছে, সে ব্যবহার করছে, মানে আমরা তখন নিজেরা ওই প্রোডাক্টটা ব্যবহারের জন্য উদ্গ্রীব হয়ে উঠি। দিস ইজ সোশ্যাল অ্যাপ্রুভাল। এই 8টা লাইফ ফোর্সকে ধরে আপনি যখন কানেক্ট করবেন কাস্টমারকে, দেখবেন দ্রুত তারা আপনার প্রোডাক্টে ইনভলভ হচ্ছে এবং কিনতেছে। এবং 2টা স্ট্রং অ্যাপিল হচ্ছে মানুষের, বায়োলজিক্যাল আপিল, একটা হচ্ছে সেক্সুয়াল আপিল, আর একটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। মানুষ নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে চায়, এবং এই যে বায়োলজিক্যাল আপিল মানুষের, এই নিডগুলোকে ধরে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডগুলো কমিউনিকেশন করে। অ্যান্ড এই 8টা লাইফ ফোর্সের পরেও মানুষের মধ্যে আরও 9টা লার্নড সেকেন্ডারি হিউম্যান ওয়ান্টস আছে। ওই 8টা হচ্ছে অটোমেটিক। ওই 8টা লাইফ ফোর্স প্রতিটা মানুষ জন্ম নেওয়ার মধ্যেই তার ভিতরে এটা ইনবিল্ড থাকে। আর কিছু জিনিস মানুষ লার্ন করে পৃথিবীতে আসার পরে, যেটাকে লার্নেড বলতে পারি, লার্নড সেকেন্ডারি হিউম্যান ওয়ান্টস। এর মধ্যে কি টু বি ইনফর্মড, প্রত্যেকটা মানুষ আপডেটেড থাকতে চায়, নতুন ইনফরমেশন পেতে চায়। এজন্য দেখবেন যে এই যে পুশ নোটিফিকেশন দেওয়া হয় বিভিন্ন কোম্পানিগুলো আপনাদেরকে বা আমাদেরকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন যে নোটিফিকেশন একটা ইয়ে আছে আইকনের ভিতরে, ওইখানে রেড মার্কটা উঠে থাকে। তার মানে আমরা জানতে চাই, বারবার রিফ্রেশ করি। আমরা রিফ্রেশ কেন করি? আমরা ওই যে দেখতে চাই নতুন কি ঘটলো, কয়জন আমাকে লাইক দিল, নতুন কেউ কমেন্ট করলো কিনা, টু বি ইনফর্ম হোয়াটস নিউ। এই যে এই জিনিসটা আমাদের মধ্যে আসে বিদায় এই নিডটাকে ধরেই কিন্তু কোম্পানিগুলো ওই সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো বানায়। তারপর কিউরিয়াসিটি, মানুষের মধ্যে একটা প্রচন্ড কিউরিয়াসিটি আছে, যার কারণে কি করে ব্র্যান্ডগুলো বিভিন্ন দেখবেন লঞ্চ করার আগে হাইপ তৈরি করে। একটা লোগো উন্মোচন হবে, যেমন কয়েকদিন আগে পাঠার নতুন লোগো হলো, তারা কিন্তু হাইপ ক্রিয়েট করছে যে আসতেছে নতুন কিছু, লোগোর একটা মার্ক দিয়ে একটা অংশ দিয়ে দিয়ে তার প্রকাশ করছে, একটা হাইপ ক্রিয়েট করে। কারণ মানুষের মধ্যে আগ্রহ আছে আসলে নতুন কি আসতেছে, আচ্ছা কি বলতেছে বারবার, এই যে আসতেছে নতুন কিছু দিয়ে ডট ডট করে সামথিং একটা কালার দিয়ে রাখে। হঠাৎ করে দেখবেন যে ইনফ্লুয়েন্সারটা কয়েকদিন আগে একটা মার্কেটিংয়ে দেখবেন যে সবাই বিভিন্ন কালারে তাদের প্রোফাইল পিকচারটা নিজেদের ছবি ছড়িয়ে দিয়ে একটা কালার করে দিচ্ছে। কি জিনিস, কিউরিয়াসিটি তৈরি করতেছে। এই যে আপনারা দেখছেন যে একটা মানে পুরস্কার পাওয়া একটা ক্যাম্পেইন আমাদের দেশে ইভেলির হয়েছিল, যে তাহসান এবং মিথিলাকে তারা এক করেছে। তারা মানে তাহসান যখন অ্যাড দিল যে আই স্টিল বিলিভ ইন ইউ, তখন মানুষ ধুমাইয়া ওটার মধ্যে কমেন্ট করা শুরু করলো যে স্টিল বিলিভ ইন ইউ, মানে মানুষের কিউরিয়াসিটিতে তৈরি হয়েছে। যেমন কি মনে হয়, আবার মিথিলা যখন দিল মনে হইলো যে তারা কি আবার সংসার একত্রিত করছে, আবার কি একসাথে হয়ে যাবে কিনা, মানে এই যে কিউরিয়াসিটি তৈরি করা, এগুলোকে ব্র্যান্ড কিন্তু মানুষের মধ্যে দিয়ে করে, এবং যত বেশি এগুলো তৈরি করা যায় মানুষ ওই ব্র্যান্ডের সাথে তত কানেক্ট হয়ে ওঠে। তারপরে লার্ন হচ্ছে মানুষ ক্লিনলিনেস পছন্দ, ক্লিনলি মানে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন, সারাউন্ডিংসটাকে ক্লিন দেখতে চায়। তো যার কারণে আপনার যখন কমিউনিকেশন করতেছেন ক্লিন, সফিস্টিকেটেড কমিউনিকেশন, সিম্পলিসিটি, এগুলো দিয়ে মানুষকে কানেক্ট করা যায়। তারপরে কি এফিসিয়েন্সি চায়, মানুষ দ্রুত চায়, মানুষ মানে চায় যে এমন কারো কাছ থেকে আমি জিনিস নিব যেটা, যেই লোকটা দক্ষ। আজকে দেখেন আমার বিজনেস ট্রেনিংয়ে মানুষ এত আসতেছে বিকজ অফ আমি যেহেতু বিজনেস নিজে করি, মানুষ এই একটা জায়গাতে চিন্তা করে ওনার এফিসিয়েন্সি একটু হলেও বেশি হবে। হয়তো বই পুস্তক পড়ে আরেকজন আরেকদিকে বলবে, কিন্তু উনি যেহেতু প্র্যাকটিক্যাল বিজনেস করে, তার মানে প্র্যাকটিক্যাল লার্নিংয়ের জায়গায় ওনার এফিসিয়েন্সি বেশি হবে। সো এই এফিসিয়েন্সিটা আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে দেখাবেন। নাম্বার 5, কনভিনিয়েন্স, মানুষ সহজে পেতে চায়, মানুষ ঘরে বসে পেতে চায়, মানুষ দিন দিন অলস হইতেছে, মানুষ লাক্সারি লাইফের দিকে, কমফোর্টেবল লাইফের দিকে যাচ্ছে। সো আপনি আপনার প্রোডাক্ট দিয়ে কমফোর্টের জায়গাটা, কনভিনিয়েন্সের জায়গাটা বোঝাবেন। দেন নাম্বার 6 হচ্ছে ডিপেন্ডেবিলিটি, মানুষ যখন একটা জায়গায় ট্রাস্ট গেইন করে ফেলবেন আপনি, বিশেষ করে আপনার নতুন কাস্টমারকে যখন আপনি প্রপারলি ডিল করবেন, এই কাস্টমারগুলো আস্তে আস্তে আপনার প্রতি দেখবেন ডিপেন্ড হচ্ছে দিন দিন নির্ভয়ে সব কিছু। যেমন আমাদের ব্রেইভের যারা পার্টিসিপেন্ট বা আমাদের লং কোর্সে যাদের সাথে শুরু থেকে আমাদের সম্পর্ক, তারা যে কোনো কিছু করলে, নতুন কোনো প্ল্যান নিলে আমাকে জানায়, স্যার এরকম একটা চিন্তা করতেছি, কি বলে, একটা মানে এটা একটা ডিপেন্ডেবিলিটি তৈরি হয়ে গেছে সম্পর্কর কারণে। সো এইভাবে আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টের দিকে এরকম ডিপেন্ডেবল করতে হবে। নাম্বার 7 হচ্ছে এক্সপ্রেশন অফ বিউটি অ্যান্ড স্টাইল, মানুষ স্টাইল চায়, স্টাইলিশ জিনিসপত্র, বিউটিফিকেশন, এগুলো মানুষের কিন্তু ভিতরের নিড। এই নিডগুলোকে ধরে দেখেন পৃথিবীতে কত বড় বড় ব্র্যান্ড তৈরি হয়েছে। এই প্রত্যেকটা ব্র্যান্ড মানুষের এই নিডকে ধরে, যে মানুষ সুন্দর হইতে চায়, মানুষ নিজেকে ফর্সা দেখাইতে চায়, মানুষ স্টাইল পছন্দ করে, যার কারণে বিভিন্ন স্টাইলের ড্রেস বের হয়। কোনোটা হয়তো শর্ট, কোনোটা খুবই লং, কোনোটা খুব একদম টাইট ফিট, আবার কোনোটা আলখাল্লা টাইপ। এই যে মানুষের স্টাইলের যে আগ্রহ, এই যে নিড, এটাকে ধরে কিন্তু ব্র্যান্ডগুলো এগুলোকে প্রতিনিয়ত মানুষের কাছে পুশ করে। নাম্বার 8 হচ্ছে ইকোনমি অ্যান্ড প্রফিট, কিছু মানুষ তাদের হিডেন নিড হচ্ছে একটু কম দামে কিনতে চায়, একটু ডিসকাউন্ট পেতে চায়, মানে একটু প্রফিট করতে চায়।
সো এদেরকে ধরে কিন্তু মানুষ এই যে ডিসকাউন্টের প্ল্যানগুলো, বিভিন্ন ধরনের প্রমোশন এগুলো নিয়ে আসে। নাম্বার 9 হচ্ছে বার্গেন। মানুষের একটা লার্নিং স্কিলের মধ্যে বার্গেন নিয়েও একটা স্কিল আছে। মানুষ একটু দামাদামি করতে চায়, আচ্ছা আর একটু কমে পাবো কিনা, আমার জন্য স্পেশাল কি আছে। এই বার্গেনগুলোর অবস্থান অনেক ক্ষেত্রে ব্র্যান্ডকে হেল্প করবে বড় হইতে। সো পিপল বাই বিকজ অফ ইমোশন অ্যান্ড জাস্টিফাই উইথ লজিক, এটা আমরা এর আগেও শেয়ার করেছি। ফোর্স অ্যান্ড ইমোশনাল রেসপন্স বাই টাচিং অ্যান্ড বেসিক ওয়ান অন নিড। অর্থাৎ আমরা এই যে 9টা আর হচ্ছে 8টা, এইখানে টোটাল 17টা মানুষের লাইফ ফোর্স আমরা দেখলাম। এই 17টা লাইফ ফোর্সকে একবারে আপনি একটা কমিউনিকেশনে 17টা দেখাতে পারবেন না, বা আপনার 17টা হয়তো আপনার জন্য দরকারও নেই, কিন্তু আপনার জন্য আপনি খুঁজে দেখেন যে আপনি কোনটাকে কমিউনিকেট করবেন, কোনটাকে আপনি নিতে চান। আপনি কি কেয়ার, লাভ ওয়ান, তার পছন্দের বাচ্চা, ফ্যামিলি, এগুলোকে দেখাবেন, এই কেয়ারটাকে ইম্পর্টেন্ট করবেন, নাকি আপনি সোশ্যাল অ্যাপ্রুভালকে ফোকাস করবেন, নাকি সার্ভাইভালকে? আপনি এরকম এই 8 এবং 9 এই টোটাল 17টার মধ্য থেকে কানেক্ট করবেন। টাচিং, এই জায়গাকে টাচ করে ইমোশনালি তাকে কানেক্ট করতে হবে। আওয়ার ব্রেন ইজ লাইক শিপ। আমাদের ব্রেন হচ্ছে একটা শিপের মতো। একটা জাহাজ কি চায়? সে জাহাজ চলতে চলতে একটা জায়গায় নোঙর গাড়তে চায়, একটা জায়গায় জাহাজটা থামতে চায়। তো ব্রেন সারাক্ষণ ওয়ার্ডস নিউ, কি করতে পারি, কি কিনতে পারি, দেখবেন ব্রেন সারাক্ষণ এরকম রিফ্রেশ দিচ্ছে, নতুন কি আছে। অ্যান্ড উই আর লুকিং ফর প্লেসেস টু অ্যাঙ্কার। সো এর জন্য ব্রেনকে কি করতে হয়? ওয়ারিং ইউ ডাউন। ব্রেনকে একটা জায়গায় এনে আপনার কন্ট্রোলে নিয়ে ডাউন করতে হয়। যেমন ধরেন, আপনি যদি সুপার শপে যান, ওরা এমনভাবে পুরো স্টোরটাকে ডিজাইন করে যে আপনি ঘুরতে ঘুরতে কখন যে বেশি জিনিস কিনে ফেলবেন। বাট বাজারে গেলে বা একটা মুদি দোকানে কিন্তু এটা হয় না, কারণ সাইন্টিফিক্যালি ওইটা হয়তো ডিজাইন করা থাকে না। কিন্তু একটা সুপার শপ এমনভাবে ডিজাইন করে, ধরেন আপনি পুরা সুপার শপ ঘুরে কেনাকাটা করে ফেলছেন, এনে যেখানে বিল কাউন্টারে বিল দিবেন, তখন আপনার ব্রেন কিন্তু হ্যাজার্ড, অনেক কিছু কিনছেন, তখনও ব্রেন কিন্তু সার্চিং ফর সামথিং। তখন ওই জায়গায় ছোট ছোট, যেখানে আপনার কোনো লজিক দরকার নেই কিনতে, আপনাকে হয়তো টিকটেক দিয়ে রাখছে, অথবা কিটক্যাট, অথবা নর্মাল কোনো চকলেট, অথবা চিপস, ছোট 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 আইটেমগুলো, বা নেইল কাটার, যেগুলো দেখা মাত্র আপনি আচ্ছা ঠিক আছে একটা জুড়িতে, ও এটা তো দরকার ছিল, নিয়ে নি একটা চকলেট নিয়ে যাই বাচ্চার জন্য। এই যে দিস ইজ প্রফিট ম্যাক্সিমাইজার। একটা সুপার শপ থেকে আপনি বিল দিয়ে বের হবেন, বিল কাউন্টারের সামনে ওটা তো ওরা একদম ফাঁকাই রাখতে পারে, কিন্তু না, দেখবেন যে আশেপাশে আপনি এখানে টাচ করে নিতে পারার মতো র্যাক দিয়ে রাখছে, ছোট ছোট জুড়ির মধ্যে বা কাউন্টারের উপরেই কিছু কিছু প্রোডাক্ট দিয়ে রাখছে, যেগুলো মানে আপনার ব্রেইনটাকে অ্যাঙ্কার করা, ওয়ারিং ইউ ডাউন, একটা জায়গায় অ্যাঙ্কার করার একটা ব্যবস্থা করে দিচ্ছে, আপনি কিন্তু কিনে বের হয়ে যাচ্ছেন। দেন নাম্বার 2, রাইট প্রাইস। আমরা অনেক সময় আমরা মনে করি যে আমি তো লজিক্যাল, আমি বুঝে শুনে ভাই রাইট প্রাইস যেটা সেটা কিনে। না, কাস্টমার আসলে রাইট প্রাইস বলতে কোনো কিছু বোঝে না। কাস্টমার কি করে? কম্পেয়ার করে। ধরেন আপনার কাছে আমি এটা বিক্রি করতে চাচ্ছি, এখন এটার দাম হচ্ছে 500 টাকা। আমি কি করলাম, এই 500 টাকা শুধু যদি এটা বিক্রি করি হয়তো আপনার কাছে বেশি, বা 5,000 টাকা অনেক বেশি মনে হবে। আমি পাশে আবার এটাকে রাখছি, যখন আমি এটাকে রাখছি এটার দাম 50,000 টাকা, এটা 5,000 টাকা, দুইটা হয়তো সেম, দুইটাই ধরেন ফোন বা সেম কাছাকাছি জিনিস। এটা 50-এর কারণে এটা যখন আপনি 5,000 দেখবেন, এটার দাম আপনার কাছে কম মনে হবে এই কম্পারিজনে। তার মানে আমাদের ব্রেন কিন্তু এখানে বোকা হইতেছে, মানে ব্রেন কিন্তু ভাবতেছে লজিক্যাল, আসলে সে কিন্তু ইমোশন থেকে ডিসিশন কম্পেয়ার টু এটা পাশেরটার সাথে কম্পেয়ার করে এটার দামটা কম্পেয়ার করছে। বাট এটার যে রাইট প্রাইস কত হওয়া উচিত এটা অনেক সময় আমরা বুঝি না। তার কারণে দেখবেন আপনি সুপার শপে গিয়ে কখনো কিন্তু প্রাইসিং দেখেন না, ওই পাশে দেখবেন আরেকটা প্রোডাক্ট রাখে, আচ্ছা এটা একটু দাম বেশি, এটা একটু মাজাম, এটা একটু কম, আচ্ছা এটা আমি নিয়ে নিই, একটা নিয়ে নিই। এই কম্পারিজনটা আপনি যাতে করতে না পারেন, এইভাবে সাইন্টিফিক ওয়েতেই পুরো জিনিসটাকে ডিজাইন করা থাকে। নাম্বার 3 হচ্ছে হেডোনিক ট্রেডমিল। তার মানে কি, ট্রেডমিলে কি আমরা উঠে এরকম করে ব্যায়াম করি, মানে দৌড়াই সকালবেলা উঠে, ঠিক আমাদের ব্রেইনের ভিতরে এরকম একটা হেডোনিক ট্রেডমিল আছে, অ্যান্ড উই আর কনস্ট্যান্টলি সিকিং ফর প্লেজার। এই হেডোনিক ট্রেডমিলটা কি? এই হেডোনিক ট্রেডমিলটা সাইকোলজিতে একটা গুরুত্বপূর্ণ টার্ম, এবং আমার হ্যাপিনেসের ক্লাস এটা নিয়ে একটা অনেক ডিপ ডাউন আমরা আলোচনা করি। আজকে একটু সংক্ষিপ্তভাবে বলছি। হেডোনিক ট্রেডমিল হলো মানুষ সবসময় নতুন কিছু পেতে চায়। দেখবেন ওই জন্য দেখবেন যে বিয়ে শাদী করার পরে হানিমুন পিরিয়ড বলে 3 মান্থ বা 6 মান্থ, এরপরে ঝগড়াঝাটি লাগা, মানে ফ্ল্যাট জায়গায় চলে আসে। তার মানে আমরা যখন নতুন বিয়ে করি বা নতুন কোনো কিছু করি, খুবই ইফোরিক একটা মুডে থাকি 3-4 মাস বা 6 মাস, এরপরে আবার নতুন কিছু সার্চ করতে থাকে ব্রেন, ওইটা মনে করে ফ্ল্যাট। তো হেডোনিক ট্রেডমিলটা এইভাবে কাজ করে যে একটা প্লেজার যখন আমরা পেয়ে যাই, তখন আমরা আরেকটা নতুন পেতে চাই। সো এইটা
এটার জন্যই যে জন্য আমি মজা করে বলি যে আপনার অনেকেই বলে যে আমার পছন্দের মানুষকে পাইলাম না, আমি যদি শাহরুখ খানকে বিয়ে করতে পারতাম, আমি ক্যাটরিনা কাইফকে পাইতাম বা অমুক। কিন্তু আলটিমেটলি কি হবে জানেন, আপনি যদি ওই ক্যাটরিনা কাইফকেও বিয়ে করেন 2 দিন পর আপনার কাছে একই মনে হবে, যেই লাউ সেই কুদুই মনে হবে। কেন মনে হবে? দিস ইজ হেডোনিক ট্রেডমিল, যে আপনি বিশ্ব সুন্দরীকে বিয়ে করলেও সে যখন আপনার সাথে থাকা শুরু করবে, শাহরুখ খান অথবা দেখা গেছে যে রণবীর কাপুরকে বিয়ে করার পরও ও দেখবেন যে লুঙ্গি পরে যখন ঘুমায়, ব্রাশ করতেছে, এখন তো আমরা শুধু গ্লোরিয়াস পার্টটা দেখি, কিন্তু ডেইলি লাইফে যখন এই মানুষটা চলে আসবে তখন ও আচ্ছা ইয়ার এমন কি বুঝছি, তখন নতুন কিছুর জন্য ব্রেন খুঁজতে থাকে। এখন এইটা যখন আমাদের নিউরো সায়েন্টিস্টরা বা মার্কেটিয়াররা বুঝে গেছে, তারা এই জন্য অলওয়েজ দেখবেন নতুন কিছু নিয়ে আসে। মোবাইলের সব সেম, দেখেন আমার এই মোবাইল দিয়েও কথা বলা যায়, কিন্তু এটার মধ্যে এক্সট্রা একটা ফাংশন কি করে দিছে, এটা ফোল্ড করা যায়, আচ্ছা খুলে বড় হয়, আচ্ছা ভালো তো জিনিসটা আমি নিয়ে নিই। আবার দেখা গেল ক্যামেরা তখন একটা ছিল, এখানে এখন 3টা ক্যামেরা দিছে, একটু কাটিং কুটিং নতুন করে দিছে। এই যে নতুন কাটিং নতুন কিছু, মানে আমার কাছে মনে হইতেছে আগেরটা ব্যাকডেটেড। এই জন্য এই যে আইফোন একটার পরে আরেকটা নতুন আসে, কোনো চেঞ্জ না করলেও কালারটা চেঞ্জ করে দিছে, একটু কাটিং চেঞ্জ করে দিছে, একটু টাইটেনিয়াম বলতেছে, আমরা কিনতেছি, বাট ফাংশন কিন্তু ভাবতেছি না। কারণ উই আর কনস্ট্যান্টলি সিকিং ফর প্লেজার। আমি নতুন পাইলেই তো আমি মজা পাবো। এই জন্য একই ড্রেস দেখবেন যে বিশেষ করে আমরা মেয়েদের ক্ষেত্রে মজা করে বলি যে পুরো ওয়ার্ড্রপ জুড়ে ড্রেস, কিন্তু কোথাও বেড়াইতে যাওয়ার সময় সে ড্রেস পায় না, কারণ ওগুলো পরে পুরনো হয়ে গেছে। অনেকেই দেখেছি আমি, আমার বন্ধু বান্ধব যারা একটু রিচ ফ্যামিলি, তারা একটা ড্রেস একবারে বেশি পরে না, ভাই ভাল লাগে না আর পড়ছি তো অনেকবার। তারা হেডোনিক ট্রেডমিলটা, তাদের গতি অনেক বেড়ে গেছে, তারা 1 মাস পর পর ড্রেস চেঞ্জ করে বা জুতা চেঞ্জ করে, মোবাইল চেঞ্জ করে, এরকম আছে। এখন এটা 2টা পার্সপেক্টিভ থেকে এই লেসনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা হেডোনিক ট্রেডমিলটাকে ইউজ করে কনজিউমার কাছে সেলের জন্য কাজে লাগাবো, কিন্তু আমাদের লাইফে আমরা দেখবো যে এই হেডোনিক ট্রেডমিলটা যাতে এত গতিশীল না হয়, 2 মাস পর পরই যাতে আমার চেঞ্জ করতে মনে না হয়। কারণ আমরা এত ইমোশনাল হইলে আমরা হয়তো পকেটে টাকা কখনো রাখতে পারবেন না। দেখবেন যে একটার পর একটা কিনতেছেন জিনিস, শুধু কিনতেই ভালো লাগতেছে, বিকজ অফ আপনার মাইন্ডটা একটা হেডোনিক ট্রেডমিলের ভিতরে উঠে আসে। ট্রেডমিল যেমন দৌড়াতে থাকে কিন্তু আগানো যায় না, আপনার ব্রেন এরকম দৌড়াতে থাকবে। নতুন জিনিস পাইলেই মনে করেন ভাল লাগবে, পাবেন, আবার কয়দিন পর পুরনো এক ঘড়ি কেনার জন্য পেরেশান, কিনে ফেললেন, আবার দেখবেন এটা ভাল লাগে না, আরেক মডেল চলে আসে। এভরি নাও অ্যান্ড দেন নতুন নতুন মডেল আসতেই থাকবে, তাহলে আপনি কত কিনবেন? সো নাম্বার 4, দে হাইড লিটল নাজেস ইন প্লেন সাইট। অর্থাৎ এত ছোট ছোট জিনিস ধরে আমাদের সাথে কমিউনিকেট করা হয়। ইউ কান্ট ইমাজিন যে এত ছোট জিনিসও আমাদের নিউরনে বিশাল কেমিক্যাল রিয়াকশন করে, এবং ওই ছোট্ট জিনিস ধরে আমরা যে ডিসিশন নেই আমরা নিজেরাও জানি না। আপনি মনে করছেন যে আপনার ডিসিশন আপনি নেন না, এবং এটা নিয়ে একটা টার্মস আছে, এটাকে বলা হয় যে চয়েস সাইকোলজি। আপনার চয়েসগুলো এখন বিভিন্ন ব্র্যান্ড কোম্পানিগুলো করে, আপনি করেন না। ছোট ছোট ফাংশন দিয়ে আপনার ব্রেনকে আনকনসিয়াসলি আপনি জীবনও চিন্তাও করে দেখেন না। এইখানেই যে দেখেন, এই যে একটা ঘড়ির বিজ্ঞাপন, পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় যত ঘড়ির বিজ্ঞাপন দেখবেন বিজ্ঞাপনের মধ্যে ঘড়িতে সবসময় 10টা 10 বাজে। এই 10টা 10 বাজাটা কেন? কারণ দিস ইজ ক্রিয়েট দ্য ফেস অফ স্মাইল। সো এই যে স্মাইলের মতো করে একটা আইকন, এটা কোনোদিনও তো আমরা ভেবে দেখিনি, বাট ব্রেন স্ক্যান করে দেখা গেছে যে এইটা ব্রেনের নিউরনকে হিট করে, বাই বাটনকে চাপ দিতে হেল্প করে। এতটুকু, মানে এত ডিপ ডাউনে গিয়ে আসলে আমাদের ব্রেনের ডিসিশন মেক হয়, যেটা আমরা হয়তো নিজেরা ভাবি না, কিন্তু এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের দিয়ে করানো হয়। সো বোঝা যাচ্ছে যে আসলে কত ডিপ ডাউন, এটা আমরা আরো দেখব। এবার আসেন 10 নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলি। নাম্বার 1, ইরেজিস্টেবল হেডলাইন, যেটা আমরা বলেছি একটা হেডলাইন লাগবে, এটা নিয়ে ঢুকবো। তারপরে টার্গেট ইমোশনাল রেসপন্স, ইমোশনকে হিট করার মতো করে টার্গেট নিতে হবে। নাম্বার 3, ম্যানিপুলেট অ্যাটেনশন উইথ আই গেজ, তাদের আই ট্র্যাকিং এর জিনিসটাকে ধরে আমরা কমিউনিকেশন করব। নাম্বার 4, অ্যাড ডোপামিন টু ইউর কন্টেন্ট, আপনি যখন কন্টেন্ট মেক করবেন ডোপামিন দিবেন, যেমন চিনির মধ্যে ডোপামিন আছে, এজন্য সারা পৃথিবীতে এখন বেশিরভাগ খাবারের মধ্যে চিনি দেওয়া হয়। চিনি জাতীয় খাবার পৃথিবীতে বারবার ডেভেলপ হইতেছে, রুটির মধ্যে দেওয়া হইতেছে, কেকের মধ্যে দেওয়া হইতেছে, চকলেটের মধ্যে দেওয়া হইতেছে, প্রচুর চিনি জাতীয় খাবার আমরা খাই, কারণ এটা ডোপামিন রিলিজ করে। আর ডোপামিন হচ্ছে সেই হরমোন যেটা আসলে আমাদের মধ্যে নেশার উদ্রেক করে, বারবার সেটা পেতে ইচ্ছা করে। সো আপনি আপনার কন্টেন্টেও এরকম ডোপামিন দিতে পারেন। নাম্বার 5, ইউজ পারফেক্ট কালার ফর ইউর এভোকিং ইমোশন, অর্থাৎ কাস্টমার ইমোশনকে গ্র্যাব করার জন্য
রেলিভেন্ট কালার, আপনার ব্র্যান্ডের সাথে রেলিভেন্ট কালার আপনি ইউজ করতে হবে। নাম্বার 6, দ্য মোর অপশন ইউ গিভ দ্য লেস দে বাই। আপনি প্রোডাক্ট কেনার জন্য কাস্টমারকে এত রকমের অপশন দিবেন না যে 5 ধরনের অপশন 10 ভাবে কিনতে পারেন না, সিম্পল অপশন দিবেন যাতে কাস্টমার দ্রুত বাইং ডিসিশন নিতে পারে। নাম্বার 7, হাউ টু সেট দ্য রাইট প্রাইস এভরি টাইম। আপনাকে একটা এমনভাবে প্রাইসিং করতে হবে যেটা কাস্টমারের কাছে মনে হবে রাইট প্রাইস, সে বেশি দামে কিনেও সন্তুষ্ট ফিল করবে, মনে হবে যে এটাই এরকম প্রাইস হওয়ার কথা। নাম্বার 8, দ্য পাওয়ার অফ ফন্টস টু ইনফ্লুয়েন্স ইউর রিডার্স। এই যে আমরা ফন্ট ইউজ করি, এই ফন্টও কিন্তু কাস্টমারের বাইং ডিসিশন নিতে হেল্প করে। তার মানে আপনি যে আপনার কন্টেন্ট বা কপির মধ্যে অথবা বিজ্ঞাপনের যে ফন্ট ইউজ করতেছেন লেখার লেটারগুলোর, এই ফন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। নাম্বার 9, গেইন ট্রাস্ট উইথ কাস্টমার্স বাই শোয়িং ট্রাস্ট। কাস্টমার আপনাকে তখনই ট্রাস্ট করবে যখন আপনিও কাস্টমারকে ট্রাস্ট করবেন। অ্যান্ড নাম্বার 10, এ স্মাইল গোজ এ লং ওয়ে। অর্থাৎ আপনাকে তার ইমোশন ধরতে গেলে আপনার ইমোশনাল ফেস ইউজ করতে হবে, যেই এবং পৃথিবীতে এই ইমোশনাল ফেসের মধ্যে স্মাইল হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। অনেক দ্রুত গেলাম, ভয় পাওয়ার কিছু নেই, আমরা প্রত্যেকটাকে ধরে ধরে এখন আবার ডিপ ডাউন করব। নাম্বার 1, ইরেজিস্টেবল হেডলাইন, যেটাকে আমি নাম দিয়েছি হিপোক্যাম্পাল হেডলাইন। আপনারা জানেন যে আমাদের মস্তিষ্কের ভিতরে একটা বাদাম আকৃতির জায়গা আছে, পার্ট আছে, যেটাকে বলা হয় হিপোক্যাম্পাল। এই হিপোক্যাম্পাল মানে হচ্ছে আমাদের সব ধরনের স্মৃতিশক্তি ধারণ করে রাখে। এই যে আপনি আপনার নাম বলে দেন, আপনার গ্রামের নাম, আপনার সমস্ত কিছু যা কিছু মনে আছে ওইটা কিন্তু আপনার হিপোক্যাম্পাসের ভিতরে আছে। সো এটা নিয়ে একটা রিসার্চ হয়েছিল। রিসার্চ অ্যাট ইউনিভার্সিটি কলেজ লন্ডন হ্যাভ ফাউন্ড দ্যাট when you slightly alter a phrase from something familiar and well known, the hippocampus is activated and attention is piqued. The goal of your headline is to capture the attention of your audience. তার মানে আমরা বলছিলাম যে অ্যাটেনশন নেওয়া হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে অসম্ভব কাজ। এই অসম্ভব কাজকে সম্ভব করে তুলছে বড় ব্র্যান্ডগুলো, এবং আমাদেরকে আজকে ছোট ব্র্যান্ড হিসেবে অ্যাটেনশন গ্র্যাবিং শিখতে হবে। সো এই অ্যাটেনশন গ্র্যাবিংয়ের উপরে রিসার্চটা কি বলতেছে, মানুষ সেই জিনিসই খুব দ্রুত মনে করতে পারে, কানেক্ট করতে পারে, যেটা প্রিভিয়াসলি তার ব্রেইনে অ্যাসোসিয়েশন করা আছে। ওরকম একটা কিছু আগে সে শুনছে, ওইটার সাথে কানেক্ট করে যখন আপনি নতুন কিছু বলবেন তখন মানুষের পক্ষে মনে রাখাটা সহজ। এরকম কয়েকটা হেডলাইনের আমরা এক্সাম্পল এখন দেখব। যেমন হেডলাইন ইজ দ্য অ্যাড অফ ইউর অ্যাড। যেমন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা আমরা শুনে অভ্যস্ত, কিন্তু আমি যখন একটা কন্টেন্ট বানাইলাম প্র্যাকটিস মেক্স হ্যাপিনেস, এবং এই কন্টেন্টটা আমাদের বেশ ভালো রিচ হয়, আমরা কোনো অ্যাড টেড ছাড়াই দেখলাম যে মানুষ শেয়ার দিতেছে করতেছে, কারণ ওই কথাটা আগে থেকে তার মাথায় সেট করা আছে। এবার এটার সাথে যখন একটু চেঞ্জ করে দিচ্ছে ওই কথাটা মানুষের মাথায় রয়ে যাচ্ছে। সো এই এক্সাম্পল হিসেবে আরো যত গর্জে তত বর্ষে, এটা আমরা নবশক্তির জন্য বানানো। ঝোপ বুঝে কোপ, যেন বের হয়ে না যায় ওস্তাদের মাইট শেষ রাইতে, সোজা আঙুলে ওঠানো খাটি গিয়ে। দেখেন আমরা আমাদের ঘিয়ের একটা ক্যাম্পেইন করছিলাম, তখন আমরা খুঁজতেছিলাম যে কি করা যায়। তাহলে আমরা জানি সোজা আঙুলে ঘি ওঠে না, এই কথাটা মানুষের মাথায় কি আগে থেকে সেট করা। তখন আমরা ঘিয়ের ক্যাম্পেইনে আনলাম সোজা আঙুলে ওঠানো খাঁটি ঘি। তার মানে আমাদের ঘিটা এতই খাঁটি, এতই মানে থিকনেস, এটা আপনি সোজা আঙুলে উঠাইতে পারবেন ঘিটাকে। তারপরে দেখেন বিখ্যাত ক্যাম্পেইন মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। দেখেন মাছের রাজা ইলিশ, এইটা মানুষের মাথায় আগে থেকে সেট করা, এইটার সাথে রিলেভেন্ট করে যখন বাত্তির রাজা ফিলিপস বলছে, এইটা কিন্তু মানুষের মনে রাখাটা অনেক সহজ হয়েছে। তারপর রিবকের একটা ছিল, ক্যাম্পেইন ছিল পেইন ইজ টেম্পোরারি এন্ড রিবক ইজ ফরএভার। সো এই ক্যাম্পেইনগুলো বা এই হেডলাইনগুলো মানুষ দ্রুত রিলেট করতে পারছে কেন? বিকজ অফ তার মাথায় জিনিসটা আগে থেকে আসে। সো আপনি যখন যাবেন বা আপনার টিম, আপনার কপিরাইটার, কন্টেন্ট রাইটার যখন লিখতে যাবে, তাকে বলবেন যে তুমি রিসার্চ করো বর্তমানে মানুষ এগুলো নিয়ে কি ভাবে, কি ধরনের কথা মানুষের মাথায় আছে, ওগুলোর সাথে আমার ব্র্যান্ডকে কানেক্ট করে কিছু একটা করো, তাহলে দেখবেন যে খুব কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে এগুলো কিন্তু হিপোক্যাম্পাল হেডলাইন। এই যে দেখেন মাছের রাজা, এই যে সোজা আঙুলে উঠানো খাঁটি ঘি, ন্যাচারাল প্রিমিয়াম ঘি। তার মানে এই কথাটা পড়া মাত্র আপনার মনে জিনিসটা আগে থেকে আছে, আপনি কিন্তু থামতেছেন, পরিচিত। আপনি দেখেন আপনার অনেক সময় আমাদের এমন হয় না যে আমার খুব কাছের একটা বন্ধু বা আমার পরিচিত একজনের মতো আরেকজনের চেহারা, আমরা কিন্তু থেমে যাই, আমরা লোকটার দিকে বারবার তাকাই। আজকেও আমি আসার সময় এমন একজনকে দেখছি যার চেহারাটা আমার আরেকটা লোককে আমি সার্চ করতেছিলাম, খুঁজতেছিলাম, ওই লোক বিদেশে আছে, তো ওনাকে দেখে আমি বারবার তাকাচ্ছিলাম, কারণ আমি ভাবতেছিলাম ওই ভাইয়াটা কি চলে আসলো কিনা, অলমোস্ট কাছাকাছি চেহারা। সো আপনি কাছাকাছি চেহারার মধ্যে এই যে সোজা আঙুলে ওঠানো ঘি, কাছাকাছি
কারণ কথাটা মানুষের প্রচলিত, এই প্রচলিত কথাকেই যখন আমি কানেক্ট করে দিয়েছি, যেমন আমরা মধু নিয়ে যখন আমরা মৌমাছির একটা কবিতা আছে আপনারা জানেন যে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, এই কবিতাটাকে ঘিরে আমরা মৌমাছি দিয়ে একটা বিজ্ঞাপন বানাইছিলাম মধুর জন্য। তাহলে মানুষ কিন্তু ওই ছড়াটা মুখস্থ, এবার আমরা শুধু কানেক্ট করে দিছি যাই ন্যাচারাল মধু আহরণে। দেখেন, তার মানে মৌমাছিরা সব জাগ বেঁধে এখন ন্যাচারালস মধু আহরণে যাচ্ছে, আর আপনি আপনার এই জারে ভরে আমরা ন্যাচারালস মধুটাকে আপনার কাছে পৌঁছে দিচ্ছি। দেখেন একটা জিনিস ব্র্যান্ড কিন্তু এমনিই হয় না, দেখেন কত রকমের ট্রিকি কাজকর্ম, সিস্টেমেটিক কাজকর্ম করার পরেই কিন্তু এটা একটা পর্যায়ে ব্র্যান্ড হিসেবে দাঁড়ায়। দেন নাম্বার 2, হোয়ার টু ইউজ হেডলাইন্স। আমরা হেডলাইনটা আসলে কোথায় ইউজ করব? হেডলাইন আপনি ইমেলের সাবজেক্ট লাইন ইউজ করবেন, অ্যাডের কন্টেন্ট ইউজ করবেন, সার্চ ইঞ্জিন মেটা ডেসক্রিপশন ইউজ করবেন, টাইটেলস অ্যান্ড ট্যাগলাইন ইউজ করবেন, সেলস পেজে ইউজ করবেন, সাব হেডলাইন দিবেন, টেস্টোমিনিয়ালে হেডলাইন বানাবেন, প্রোডাক্টের নেমের ক্ষেত্রে এরকম হেডলাইন ধরে এমন নেম বানাবেন যেমন ব্রেভ। দেখেন এটা কিন্তু একটা প্রোডাক্ট, একটা ট্রেনিং প্রোগ্রাম, সেটাকে আমি ব্রেভ নামে আলাদা, একটা ব্রেভ ওয়ার্ডটা একটা সাহসের ব্যাপার, ব্রেভে জয়েন করো একটা সাহসের ব্যাপার, দিস ইজ দ্য প্রোডাক্ট নেম। তারপরে রেগুলার যেই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো করেন এভরিহোয়ার কিন্তু আপনার কোনো না কোনো হেডলাইন আপনাকে দিতে হয়। এখন থেকে ওই গদ বাঁধা মন চেয়েছে হেডলাইন দিয়ে দিব তা না, আমরা ইরেজিস্টেবল, আমরা হিপোক্যাম্পাল হেডলাইন দিব যাতে কানেক্ট হয় মানুষের সাথে দ্রুত। অ্যান্ড 2 নাম্বার যেটা ছিল টার্গেট ইমোশনাল রেসপন্স, 6 ইমোশনাল রিয়াকশন ফর সেফটি অর রিওয়ার্ড। মানুষের যত ইমোশন আছে, কয়েক হাজার ইমোশন বিজ্ঞানীরা বের করেছেন, এর মধ্যে মেজর হচ্ছে 6টা ইমোশন। নাম্বার 1 ফিয়ার, অ্যাঙ্গার, ডিসগাস্ট, সারপ্রাইজ, স্যাডনেস, হ্যাপিনেস। এখন ফিয়ার থেকে মানুষ কি করতে চায়? এই যে 6টা ইমোশনের কোনো না কোনোটাতে আপনি হিট করে করে প্ল্যান করে করে কন্টেন্ট বানাবেন। দিস ইজ পার্ট অফ নিউরো মার্কেটিং। ফিয়ার থেকে মানুষ কি করতে চায়? ফ্লাইট, ফাইট অথবা ফ্রিজ। মানুষ ফিয়ার থেকে পলায় বাঁচতে চায় অথবা ফিয়ারের সাথে ফাইট করতে চায়। তাহলে আপনার কন্টেন্ট দিয়ে কি মানুষকে বুঝাবেন তোমার ভয় পেয়ে লাভ নেই, তুমি ভয়কে জয় করো, ডরের পরেই জয়। এই যে তার মানে কি করছে? ডরের পরে জয় দিয়ে এই ভয়ের যে তাড়নাটা মানুষের মধ্যে আছে এইটা মাউন্টেন ডিউ জানে, সে বলতেছে ভয়ের সাথে ফাইট করো। তার মানে ও একটা দিকে। আপনি আবার বলতে পারেন যে ভয়ের থেকে ফ্লাইট করো, তোমার এই ভয়ের দিকে যাওয়ার দরকার নাই, আমি তোমাকে এই সলিউশন দিচ্ছি, তুমি এখান থেকে ফ্লাইট করো। তারপরে অ্যাঙ্গার ফর রিলিজ। আমরা মানুষ অ্যাঙ্গার থেকে কি চায়? রিলিজ চায়, রাগ কমাইতে চায়। তাহলে মানুষের অ্যাঙ্গারকে ফোকাস করে, যেমন ধরেন ফ্রেশের একটা ড্রিঙ্ক ছিল ওই যে একটু তেঁতুলের মতো করে বানাইছিল, যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ড্রিঙ্ক বলা হচ্ছে, মিজেন্ডা। তো এই যে তারা কি বলছে যে তুমি এইটা খাও, তোমার অ্যাঙ্গারটা অ্যাড বানাইছে তামিমকে দিয়ে, রাগ হয়ে যাচ্ছে, মিজেন্ডা খাও, মেজেন্ডা খাওয়ার পরে তার রাগটা চলে যাচ্ছে, রিলিজ অফ অ্যাঙ্গার। অথবা তাকে অ্যাঙ্গার থেকে কারেজ দিতে পারেন, যে বাঙালি পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো, এই যে শত্রুকে মোকাবেলা করার সাহস, যে তোমার রাগটা, এই রাগ থেকেই তুমি ঘুরে দাঁড়াও। সো আপনি রিলিজও দেখাতে পারেন, এটা থেকে কারেজ তৈরি হচ্ছে এটাও দেখাতে পারেন। তারপর ডিসগাস্ট ফর উইথড্রয়াল ফ্রম টক্সিক ফুড আর সোশ্যাল মিসম্যাচ। আপনি ডিসগাস্ট যেগুলো থেকে মানুষ বের হইতে চায় এগুলো থেকে আপনি বের করার দিকে উদ্বুদ্ধ করতে পারেন। তারপর সারপ্রাইজ, মানুষ সবসময় সারপ্রাইজ পছন্দ করে। ফর ডিলিং উইথ নভেল ইনফরমেশন, আপনি ডিফারেন্ট টাইপের সারপ্রাইজ কাস্টমারের জন্য আনতে পারেন, যে আগামী 3 দিন পরে এরকম একটা অফার, দারুণ কিছু আসতেছে, ওয়েট করুন। এগুলো বললে মানুষের মধ্যে কিউরিয়াসিটি তৈরি হয় এবং মানুষ সারপ্রাইজ হয়। অ্যান্ড স্যাডনেস, মানুষের ইমোশনাল এমন এমন অ্যাড বানায়, আমরা আজকে এরকম কিছু জিনিস দেখবো যেটা মানুষের মধ্যে স্যাডনেসটাকে আরো বাড়িয়ে তোলে, ওইখান থেকেও ব্র্যান্ডের সাথে তাদের কমিউনিকেশন তৈরি হয়। হ্যাপিনেসের কথা বলাই বাহুল্য, পৃথিবীর বড় বড় ব্র্যান্ড হ্যাপিনেসকে ফোকাস করে কিন্তু বিগ ব্র্যান্ড হয়ে গেছে। এই যে ডেলিভারিং হ্যাপিনেস, জাপুসের মতো ব্র্যান্ড তৈরি হয়েছে, কোকাকোলা হ্যাপিনেস নিয়ে কাজ করে কোকের মতো একটা প্রোডাক্টকে সারা পৃথিবীতে যে এত বছর, শত বছরের উপরে বিখ্যাত ব্র্যান্ড বানাইছে। সো পেইন অর প্লেজার, পিপল ডু মোর টু অ্যাভয়েড পেইন। মানুষ, আপনি কোনটাকে ফোকাস করবেন, প্লেজার অর পেইন? এটা নিয়ে আমরা এতক্ষণ অনেকবার বলেছি যে মানুষ পেইন থেকে দ্রুত রিলিফ চায় প্লেজারের চেয়ে। যে ভাই আমি স্ট্রাগলে আছি বিজনেসের মধ্যে, আমাকে দ্রুত আপাতত বাঁচানোর মতো ব্যবস্থা করেন, একটু স্টেবল অবস্থায় করে দেন, পরে 7 ডিজিট 8 ডিজিটে যাবো না। সো তার মানে কি, পেইন থেকে আমরা দ্রুত রিলিফ চাই। পিপল ডু মোর টু অ্যাভয়েড রিয়েল অর ইমাজিনড পেইন, ডিসকমফোর্ট অর থ্রেট, দেন দে উইল টু গেইন প্লেজার অ্যান্ড সাকসেস। সবসময় আমরা প্লেজার অ্যান্ড আমরা পেইনটাকে ফোকাস করব। আমার প্রোডাক্ট দিয়ে যে তার কোনো একটা পেইন রিলিফ হচ্ছে, এটাতে মানুষ দ্রুত রেসপন্স করবে, কারণ এটা রেপটিলিয়ান ব্রেনকে হিট করে। সো ইন অর্ডার টু ইফেক্টিভলি নিউরো মার্কেটিং অ্যান্ড সেল, ইউ মাস্ট নো কনজিউমার্স বিগেস্ট পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশন। এগুলো আমরা অনেকবার কথা বলেছি এর আগেও। সো এইগুলো থেকে মুভ করে আপনি কোথায় নিচ্ছেন তাকে বলবেন লিড দেম অ্যাওয়ে ফ্রম হোয়াট দে ডু নট ওয়ান্ট অ্যান্ড টুয়ার্ডস হোয়াট দে ডু।
তারা যেটা চায় না এটা থেকে আমি রিলিফ দিচ্ছি, আর আপনারা যেটা চান সেটা পেতে পারেন আমার এই প্রোডাক্টের মাধ্যমে। অ্যান্ড ম্যানিপুলেট অ্যাটেনশন উইথ আই গেজ, এটা মানে কি ইউ লুক হোয়ার দি লুক, অর্থাৎ আপনি যখন কোনো বিজ্ঞাপনে, এটা নিয়ে একটা স্টাডি হয়, বিজ্ঞাপনের মডেল যেই দিকে তাকায় থাকে মানুষ মোটামুটি সবাই ওই দিকেই বেশি ফোকাস করে। সো আপনি যখন বিজ্ঞাপন বা পোস্ট বানাবেন, এখানে দুইটা ইনফরমেশন আমি দিব, দুইটা ট্যাকটিক্স। একটা হচ্ছে বিজ্ঞাপনে মানুষ ব্যবহার করলে বিজ্ঞাপনের রেসপন্স ভালো আসে। সো আপনি সোশ্যাল মিডিয়ায় হোক, বিলবোর্ড হোক অথবা লিফলেট হোক, দেখুন আমাদের সকল পোস্টে মোটামুটি আমি দাঁড়ায় যাই, এবং সারা পৃথিবীর যত মোটিভেশনাল স্পিকার তাদের যত বই, এই বইগুলোতে দেখবেন যে তাদের নিজেদের ছবি দেওয়া। কেন? কারণ মানুষকে বেশি আকর্ষণ করে। তো যেখানে মানুষের ছবি আছে সেই অ্যাডগুলোতে মানুষ বেশি আগ্রহ নিয়ে দেখে, সেগুলোকে ফোকাস করে। নাম্বার 2 হচ্ছে, এবার যেই মানুষটাকে ইউজ করছেন সেই মানুষটা, আপনি যদি চান যে আপনার বিজ্ঞাপনের মধ্যে মানুষ লেখাটা বেশি পড়ুক, তাহলে ওই মডেলটাকে লেখার দিকে তাকায় থাকতে বলবেন, তাহলে মানুষ লেখাটা পড়বে। আর যদি মডেল সরাসরি তাকায় থাকে তাহলে মানুষ মডেলকে দেখবে বাট লেখাকে দেখবে না। এটার আমরা প্র্যাকটিক্যাল কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝবো। এই যে দেখেন, এ ফেস ইন ইউর অ্যাড উইল অ্যাট্রাক্ট অ্যাটেনশন বাট বি শিওর দ্যাট ফেস ইজ লুকিং অ্যাট হোয়াট ইউ ওয়ান্ট দ্য ভিউয়ার টু সি। এই বাচ্চাটা দেখেন যখন লেখার দিকে, এই যে রেড মার্কটা দেখতেছেন না, এটা হচ্ছে স্ক্যানিং করা হয়েছে ব্রেইনের এই নিউরো মার্কেটিং এর যে টেকনোলজি, এই টেকনোলজি বা টুলগুলো ইউজ করে স্ক্যানিং করে দেখা গেছে যে হাজার হাজার লাখ লাখ কাস্টমাররা এই অ্যাডের দিকে তাকাইছে, তাদের চোখ সবচেয়ে বেশি যেখানে পড়ছে ওই জায়গাটা লাল হয়ে আছে। এখন দেখেন সবচেয়ে বেশি চোখ করছে কোথায়? কন্টেন্টের দিকে, বাচ্চার দিকে নীল সবুজ, বাট ওই লেখাগুলো দেখেন লাল, বিকজ অফ বাচ্চাটা লেখাগুলোর দিকে তাকায় আছে। খেয়াল করে দেখেন। এবার দেখেন আরো কয়েকটা অ্যাড আমরা দেখি, দেখেন। বাট এই অ্যাডটাই যখন বাচ্চাটা কন্টেন্টের দিকে তাকানো ছিল না, তখন সবাই লাল হয়ে গেছিল বাচ্চার দিকে, সবাই বাচ্চার চোখের দিকে তাকাচ্ছিল, তখন আর কন্টেন্টটা কেউ পড়ছিল না। এখন দেখেন আপনি যখন সেল করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি? আমি যে লেখাটা লিখছি, আমি ডিসকাউন্টটা দিয়েছি, প্রোডাক্টের গুণাগুণ গাইছি, অথবা সামথিং একটা গুরুত্বপূর্ণ কথা লিখছি, ওইটা পড়ুক, তখন বাচ্চাটাকে ওইদিকে বা আপনার মডেলটাকে ওইদিকে তাকায় রাখলে সে পড়বে। এই যে দেখেন এখানে আমরা যদি সানসিল্কের একটা বিজ্ঞাপন দেখি, দেখেন প্রথম যে ছবিটা সানসিল্কের, এখানে মডেলটা তাকায় আছে আমাদের দিকে, সরাসরি অডিয়েন্সের দিকে। তখন কি হইতেছে দেখেন, বেশিরভাগ মানুষের চোখ যাইতেছে মডেলের দিকে। ওই যে লাস্টের ছবিটা খেয়াল করে দেখেন, মডেলের চোখের দিকে রেড মার্ক, বেশিরভাগ মানুষ তাকায় আছে মডেলের দিকে। আর মডেল দেখেন 2 নাম্বার যে ছবিটা, এখানে তাকায় আছে সানসিল্কের দিকে, মডেলের চোখটা সানসিল্কের দিকে, বিধায় ওইটাতে সানসিল্কের দিকে চোখটা বেশি। তার মানে যখন মডেল প্রোডাক্টের দিকে তাকায় থাকে বা কন্টেন্টের দিকে তাকায় থাকে, মানুষ ওই কন্টেন্টে ফোকাস বেশি করে। আর মডেল যখন বরাবর আমাদের দিকে তাকায় থাকে, তখন মানুষ মডেলদের দিকে বেশি চোখ ফেলে। এবার 3 নম্বরে দেখেন, ট্রপিকানা একটা করছিল, প্রোডাক্টের প্যাকেজিং চেঞ্জ করছিল। সো প্যাকেজিং চেঞ্জ করে নাম্বার 1 এখানে যেটা দেখতে পাচ্ছেন, যে প্রথম যে এই কমলার মতো করে কমলা লেবুটা দেখতে পাচ্ছেন, এই কমলার যে প্যাকেজিংটা, এটা ছিল তার পুরনো প্যাকেজিং। আর একদম রাইট সাইডে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একদম নতুন প্যাকেজিং। এই নতুন প্যাকেজিংটাতে যেটা হলো, কাস্টমার আর ট্রপিকানা নামটা পড়তেছে না। খেয়াল করে দেখেন, সম্পূর্ণ রেড মার্কটা, আপনি নতুন প্যাকেজটার দিকে তাকান, একদম 4 নম্বরে যেটা, সবার চোখ কোথায় যাইতেছে? আপনি তাকানোর সাথে সাথে আপনার 100% অরেঞ্জ এটার দিকে চোখ চলে যাচ্ছে, আপনার অন্য কোনো দিকে কিন্তু চোখ পড়ে যাইতেছে। তার মানে এই যে নিউ প্যাকেজিংয়ে আপনি দেখেন রেড মার্কটা কোথায়, 100% অরেঞ্জের দিকে রেড মার্কটা, আর ট্রপিকানার দিকে চোখ নাই। কিন্তু 1 নাম্বার যে ওল্ড প্যাকেজিংটা ছিল, এটা কিন্তু মানুষের চোখটা ট্রপিকানার দিকে যায়। খেয়াল করে দেখেন 3 নাম্বার ইমেজটা খেয়াল করেন, আপনি তাকালে ট্রপিকানা এবং অরেঞ্জ দুইটাই দেখতেছেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন প্যাকেজিং ডিজাইন করছেন, এই আই ট্র্যাকিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি এরকম প্যাকেজিং রেখে মানুষকে জিজ্ঞেস করবেন যে তোমার চোখ, আপনি হয়তো ওই ট্র্যাকিংয়ের যন্ত্রপাতি, টেকনোলজি, ল্যাব হয়তো ইউজ করতে পারবেন না, বাট আপনি প্যাকেজিংটা করে 20 জন 50 জন মানুষের সামনে রেখেই কোথায় চোখ গেল বলো তো, হঠাৎ করে যেখানে চোখ যাবে ওইটাই ইম্পর্টেন্ট, কারণ এটা রেপটিলিয়ান ব্রেন ইনস্ট্যান্টলি ওইখানে ফোকাস করতেছে।
সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রোডাক্টের ব্র্যান্ড নেম যদি না দেখা যায় তাহলে লাভ কি? ট্রপিকানাই যদি না দেখা গেল, মানুষ তো কিনবে না, মানুষকে দেখাইতে হবে ট্রপিকানা। সো আপনার ফোকাসটা থাকতে হবে, আপনি যখন প্রোডাক্টের প্যাকেজিং করবেন, আপনার যেই জিনিসটা আপনি দেখাইতে চাচ্ছেন মানুষের আই ট্র্যাকিং কি ওইখানে হচ্ছে কিনা, ওইটা যদি না হয় তাহলে প্রোডাক্টের সেল দেখবেন অর্ধেক হয়ে গেছে এবং মানুষের মাথায় ব্র্যান্ড নেমটা ঠিক মতো যায় নাই। দেখবেন যে অনেক প্রোডাক্ট, আমি বিশেষ করে এই সিমি যারা আমাদের প্রোডাক্ট ডিজাইন করে, তারা যেহেতু অনেকেই নীলক্ষেত থেকে রেগুলার ডিজাইনার দিয়ে করায়, তারা তো এত কিছু কনসেপ্ট বোঝে না, কালার কুলার দিয়ে একটা ডিজাইন ছেড়ে দেয়, কিন্তু এটার দিকে তাকাইলে দেখা গেল প্রোডাক্টের যে মেইন উপাদান বা যেই জিনিসটা আসলে ব্র্যান্ডের দিকেই চোখ যায় না। এখন আপনার প্রোডাক্ট শুরু থেকে ব্র্যান্ড করতে গেলে আপনার ব্র্যান্ড ফোকাস থাকতে হবে এবং সমস্ত কমিউনিকেশনে ব্র্যান্ডটা আই ট্র্যাকিংয়ে নাম্বার 1 প্রায়োরিটিতে থাকতে হবে, যাতে ব্র্যান্ডের দিকে আমার চোখ যায়। এই যে দেখেন আমি ক্লাসগুলো নিচ্ছি, আমি প্রতিদিন ব্যানার চেঞ্জ করে ক্লাসের নামে করতে পারতাম, বাট আমার দরকার কি এইটা ফোকাস পাওয়ানো। যতক্ষণ আপনারা ক্লাস করছেন আপনাদের সাবকনশাস মাইন্ডে এই জিনিসটা কিন্তু ঢুকে যাচ্ছে, ব্র্যান্ড, দিস ইজ মাই ব্র্যান্ডের আইডেন্টিটি, আমার লোগো। সো এইটা যত আপনাদের মাথায় ঢুকবে, কোচ কাঞ্চনের লোগো যেখানে দেখবেন আপনি স্টপ হবেন, আচ্ছা দেখি তো কোচ কাঞ্চনের কি এখানে, আচ্ছা কি, থামবেন। সো দিস ইজ নিউরো মার্কেটিং, আই ট্র্যাকিং। So add dopamine to your content. কি করবেন? What triggers an irresistible desire for your product in your customer's mind? Dopamine. কাস্টমারকে ট্রিগার করে ডোপামিন। ডোপামিন ইজ কি এলিমেন্ট অফ ব্রেইন রেওয়ার্ড সিস্টেম। ইট মেক্স আস রিপিট বিহেভিয়ার। রিপিট পারচেজের জন্য ডোপামিনটা ইম্পর্টেন্ট। সো ডোপামিন ইম্পর্টেন্ট, বাট এটা কি দিয়ে কাজ করে, কিভাবে ডোপামিন রিলিজ হয়? দুইটা কারণে ডোপামিন রিলিজ হয়, একটা হচ্ছে নেসেসিটিস আর একটা হলো রিওয়ার্ড। আজকে দেখেন আমরা একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিনে 100 বার চেক করি কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট করলো, কয়টা লাভ রিয়েক্ট আসলো। এই যে চেকিংটা করেন, দিস ইজ ডোপামিন, দিস ইজ রেওয়ার্ড। এটার কোনো মনিটারি ভ্যালু নাই। এটা কোথাও শো করলে যে আমি 1 লাখ লাইক পাইছি, এটা শো করে গভর্নমেন্ট কোনো ফান্ড পাবেন না বা কোনো চাকরির ইন্টারভিউতে আপনি জয়ী হতে পারবেন না। বাট এই ফেক রিওয়ার্ড সিস্টেম ব্রেইন তো বোঝে না, বিদায় দেখবেন যে আপনি পোস্ট দেওয়ার পর একটু পর পর আপনি রিফ্রেশ করে করে দেখেন, লাইক কম পাইলে আপনার মন খারাপ হয়। কেন মন খারাপ হয়? এটার তো কোনো মনিটারি ভ্যালু বা লাইফের কোনো অ্যাচিভমেন্ট না, বাট এটাকে ফেক একটা রেওয়ার্ড সিস্টেম ওরা এটা আমাদের মধ্যে তৈরি করে রাখছে। এবং দেখবেন যে যত আমাদের নোটিফিকেশনগুলো রেড কালারে দিয়ে রাখছে, টানতে থাকে। এজন্য আমি যখন অ্যাপ ইউজ করি আমি সব নোটিফিকেশন ফুললি অফ, কারণ এই আননেসেসারি নোটিফিকেশন দেখবেন যে লাইফের একটা বড় অংশের টাইম শুধুমাত্র নোটিফিকেশন চেক করে করে আমাদের দিনের অন্তত 1 ঘন্টা সময় চলে যায় শুধু নোটিফিকেশন রিফ্রেশ করে। সো এগুলো সব ফেক রিওয়ার্ড, বাট এগুলা কাজ করে বিধায়ী কিন্তু এগুলো বিভিন্ন ব্র্যান্ডগুলো ইউজ করে। সো ডোপামিন ইউজ করার জন্য এজ এ আমরা ছোট ব্র্যান্ড আমরা কি করতে পারি? আমরা করতে পারি কন্টেস্ট ফর অডিয়েন্স। আপনি আপনার ব্র্যান্ড থেকে বিভিন্ন ধরনের কন্টেস্ট অ্যারেঞ্জ করেন। যেমন এই যে দেখেন নগদের BMW ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন দিয়ে মানুষের টক অফ দ্য টাউন হয়ে গেছে, টকাবিলিটি পেয়ে গেছে, অনেক আলোচনা, BMW গাড়ি পাবে কে, দিবে তো, এই যে তামিম ইকবালকে দিয়ে বিভিন্ন রকমের ড্রামাটিক জিনিসপত্র করছে তারা, গাড়ি নিয়ে চলে গেছে, আবার মানে কি করছে, একটা শো আয়োজন করছে রিয়েলিটি শো এর মতো, এই এতগুলো জেলা কমাইছে, তারপরে অডিয়েন্স, এই যে এটা কিন্তু একটা সেন্টার ফোকাস হয়ে গেছিল তখন অডিয়েন্সের, কে পাচ্ছে গাড়িটা দেখি। সো আপনি হয়তো অত বড় গাড়ি দিয়ে ক্যাম্পেইন করলেন না, কিন্তু আমরা এই যে আমরা ন্যাচারালস থেকে আমরা সরিষা ফুলের বিউটিফুল বাংলাদেশ এরকম করে আমরা একটা সরিষা ফুলের সাথে বিউটিফুল বাংলাদেশকে অ্যালাইন করে একটা ক্যাম্পেইন করেছিলাম, যেখানে সরিষা খেতে আমাদের সবারই সাধারণত ছবি থাকে এবং হাজার হাজার ছবি আমাদের এখানে জমা পড়ছে। আমরা কয়েকদিন আগে যে কোচকাঞ্চন থেকে দেখলাম, যেহেতু আমরা হ্যাপিনেস নিয়ে কাজ করি, আমরা ক্যাম্পেইন করছিলাম, কন্টেস্ট দিয়েছিলাম যে হাসি মুখের ছবি শেয়ার করুন, যারটা বেশি লাইক কমেন্ট পাবে সে পুরস্কার পাবে, 5 জনকে আমরা পুরস্কার দিব। এই যে দেখেন মানুষ ধুমায়া এখানে ছবি শেয়ার করছে, মানে ট্যাগ করছে, কন্টেস্ট। এটা কি ডোপামিন রিলিজ করতেছে কন্টেস্ট, যে আমি যদি জিতি, বিধায় আমাদের ব্র্যান্ডের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আমরা ন্যাচারালসে আরেকটা ক্যাম্পেইন করলাম একইভাবে কন্টেস্ট। সো এরকম কন্টেস্টগুলো কিন্তু ডোপামিন রিলিজ করতে খুব হেল্প করে। নাম্বার 2 হচ্ছে ফার্স্ট টু নো অ্যাবাউট ইউর প্রোডাক্ট। অর্থাৎ মানুষ চায় সবার আগে প্রোডাক্ট সম্বন্ধে জানতে। তখন আপনি যদি অ্যাপ ডেভেলপ করেন অডিয়েন্সের জন্য, অথবা অডিয়েন্সের জন্য যদি আলাদা গ্রুপ করেন, যে আপনাদেরকে সবার আগে প্রায়োরিটি লিস্টে আপনাদেরকে রাখবো, আমাদের যে কোনো নতুন প্রোডাক্ট আসলে, অফার আসলে সবার আগে আমরা নোটিফাই করব, সবার আগে ফোন দিব, সবার আগে SMS দিব, প্রায়োরিটি সার্ভিস। প্রত্যেকটা মানুষ কি চায়? প্রায়োরিটি চায়। এজন্য দেখবেন বিভিন্ন ব্র্যান্ডগুলো এই ডোপামিনের উপর বেস করে প্রায়োরিটি, যে ধরেন আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রায়োরিটি অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার 60 লাখ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগে।
সো এটা কি মানুষ স্পেশালিটি ফিল করায় যে আপনি প্রায়োরিটি অ্যাকাউন্ট, আপনার সিরিয়ালে দাঁড়াইতে হবে না, আমাদের যে কোনো অফার অপরচুনিটি সবার আগে আপনি ইনফর্ম হবেন। তারপরে গেমিফিকেশন, বিভিন্ন ধরনের পাজল, দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডগুলো এই একটা জিনিস ঘুরতেছে আপনি ক্লিক করে আপনি ছবি তুলে পাঠাইলে অথবা একটা পাজল এটা যদি মিলিয়ে ছবি তুলে পাঠাতে পারেন একটা পুরস্কার পাবেন। এই যে গেমিফিকেশনের মাধ্যমে কি করে একটা ডোপামিন রিলিজ করে এবং কানেক্ট করে। তারপরে পয়েন্ট স্কোরিং সিস্টেম, দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডগুলো এই যে স্বপ্নতে গেলে, আগরায় গেলে তারা আপনাদেরকে মেম্বার বানায়, মেম্বার বানানোর পরে পয়েন্ট হয়। এখন এই দিস পয়েন্ট ইজ অনলি ফর ডোপামিন। এই স্বপ্নতে 100 টাকার জিনিস কিনলে 1 পয়েন্ট হয়, এই 1 পয়েন্ট দিয়ে আপনি ভাঙালে মাত্র 75 পয়সা পাওয়া যায়। আপনি চিন্তা করে দেখছেন কত ছোট্ট একটা অর্জন, মনিটারি ভ্যালুটা কত ছোট। বাট মানুষ স্বপ্নের এই পয়েন্টের জন্য অনেক সময় কেনাকাটা করে। ইভেন আমার বাসাতেও অনেক সময় বলে যে এই কেনাকাটা করলে স্বপ্ন থেকে করো, কার্ড নিয়ে যায়, কিন্তু নাম্বার স্বপ্নের কিন্তু আমাদের এই নাম্বার বইলেও কিন্তু কিনলে কিছু, তার মানে এই পয়েন্ট বাড়তেছে কিনা কয়দিন পর পর খোঁজ নেয় কত পয়েন্ট হয়েছে। আচ্ছা, ইভেন আমরা যে এই মোবাইল ফোনে টাকা খরচ করি পয়েন্ট পাঠায়, আমরা যে ক্রেডিট কার্ড ইউজ করি পয়েন্ট দিচ্ছে। দিস ইজ ফর ডোপামিন, নট মনিটারি অনেক ভ্যালু, বাট কত পয়েন্ট হয়েছে, 500 হয়েছে। এই যে রবি ইউজ করি, আমি দেখি রবিতে কয়েকদিন পর পরে এভরিডেতেই একটু বেশি ইউজ হলে ওরা মেসেজ পাঠায় যে আপনি আজকে 20 পয়েন্ট পেলেন, আপনার এটা জমা হলো। অনেকগুলো পয়েন্ট জমা হলে জিবি পাওয়া যায়, মিনিট কিনতে পাওয়া যায়, ক্যাপ পাওয়া যায়, মোবাইল ফোন পাওয়া যায়, মগ পাওয়া যায়। এখন এই মগ কি আমরা কেউ কিনতে পারি না? এই 200 টাকার একটা মগের জন্য আমি হয়তো 2 মাস ব্যাপী পয়েন্ট জমাইতেছি। দিস ইজ ডোপামিন। এই যে আজকে ধরেন বিভিন্ন ফ্রি জিনিসগুলো, এগুলো কিন্তু এক ধরনের ডোপামিন। মানুষ ওই পয়েন্টের জন্য হয়তো টাকা খরচ করতেছে, পয়েন্টের জন্য দেখা গেল যে মানুষ এই ফ্রি প্রোডাক্টের জন্য মূল প্রোডাক্টটা কিনতেছে। তারপরে ফান ওয়ে অফ শপিং ইনফ্লুয়েন্স টু বাই মোর, বিভিন্ন ফান ওয়ে দিতে পারেন যে আমাদের এইখান থেকে আজকে প্রথম 5 জন যারা অর্ডার করবে এটা বিভিন্ন ধরনের পুরস্কার দিতে পারেন, যে আজকে রাত 12টার পরে যারা এই কাজটা করবে, যারা আমাদের সাথে রিভিউ শেয়ার করবে, যার রিভিউটা বেস্ট হবে তার জন্য আমাদের এই পুরস্কার। তার মানে বিভিন্ন ফান ওয়ে আপনি বিভিন্নভাবে চিন্তা করেন যে কাস্টমারকে এঙ্গেজ করে, যেটার সাথে এই ডোপামিনটা কানেক্টেড, যে ওই রেওয়ার্ডটা পেতে যাবে। রেওয়ার্ডটা অনেক বড় না, বাট মানুষের মধ্যে যেহেতু এই হিডেন নিডটা, এই পাওয়ার প্রেরণাটা আছে, এটাকে জাস্ট আপনি একটু জাগিয়ে তুললেন। অ্যান্ড পাওয়ার অফ কালার, নিউরো মার্কেটিংয়ে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে কালার, কারণ এই কালারের উপরে দিয়েই কিন্তু আমরা ব্র্যান্ডকে চিনি। কোকাকোলা মানি লাল, বিকাশ মানি গোলাপি, বাংলালিংক মানি কমলা, দারাজ মানি কমলা, গ্রামীণ ফোন মানি ব্লু। এই যে কালার, এক একটা কালার দখল করে নিছে। এটা কিন্তু জেনেরিক কালার, পৃথিবীর জেনেরিক একটা কালার ব্লু বা রেড। ব্র্যান্ডগুলো কন্টিনিউয়াস কমিউনিকেশন করে 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 কালারটা নিজে করে নিয়েছে। এখন লাল মানি দখলদারিত্ব। লাল কালারটাকে যদি একটা জমির সাথে তুলনা করেন, এই জমির ম্যাক্সিমাম অংশের ভাগিদার এখন কোকাকোলা। বাংলাদেশের প্রেক্ষাপটে নীল রংটাকে যদি একটা জমির সাথে তুলনা করেন, এই নীল রঙের জমির ম্যাক্সিমাম অংশ এখন ভাগিদার হয়ে গেছে গ্রামীণ ফোন। কমলা রংকেও যদি ঠিক এরকম একটা ল্যান্ড বা জমির সাথে তুলনা করেন, এই জমির বেশিরভাগ অংশ দখল করে ফেলছে বাংলালিংক। তাহলে তারা কন্টিনিউ এরকমভাবে কালার কি ইউজ করে। এই কালারগুলো কিন্তু খুবই পাওয়ারফুল অ্যাসেট, পাওয়ারফুল অস্ত্র, যেগুলো দিয়ে ব্র্যান্ডগুলো আসলে মানুষের মাথায় জায়গা দখল করে। সো হাউ ডু কাস্টমার ফিল, এটা ডিপেন্ড করে কালারের উপরে। ইনফ্লুয়েন্স পারচেজ ডিসিশনকে ইনফ্লুয়েন্স করে কালার। এবং স্টাডিজ কনসিস্টেন্টলি শো এ লিঙ্ক বিটুইন কালার্স অ্যান্ড ইমোশন। প্রত্যেকটা কালারের আলাদা আলাদা ইমোশনাল ডেফিনেশন আছে, আলাদা মিনিং আছে। সো আপনি যখন কোনো কালার চুজ করবেন, অবশ্যই আপনার ব্র্যান্ডের সাথে রেলিভেন্ট মিনিং দেয় ওরকম কালার কিন্তু আপনাকে চুজ করতে হবে। ইচ কালার conveys a definite meaning in the marketing, and each color can influence our minds in different way. প্রত্যেকটা কালার ডিফারেন্ট ওয়েতে আমাদের মাইন্ডকে ইনফরমেশন দেয়, ডিফারেন্ট ওয়েতে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে, ইনফ্লুয়েন্স করে। সো আমরা একটু কালারের কিছু মিনিং আমি মোটা দাগে দেখানোর চেষ্টা করছি। আমরা ডিপ ডাউনে ঢুকতে গেলে এই কালার নিয়ে দেখা গেল একটা আলাদা ক্লাস করানো লাগবে, বাট আমরা মোটা দাগে যাতে আমরা নিজেরা কালার চুজ করার ক্ষেত্রে আমাদের হেল্প হয়, এই জন্যই আলোচনাটা করা। কালারের মধ্যে ব্ল্যাক কালার, ব্ল্যাক বলতেই আমরা আমাদের দেশে মনে করি শোকের কালার, বাট ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি টপ ব্র্যান্ডগুলোর দিকে তাকান, আজকে উবারের কথা বলেন, আজকে অ্যাপেলের কথা বলেন, আজকে কি বলে গুচির কথা বলেন, দেখবেন যে এরা ব্ল্যাক কালারে বেশি কমিউনিকেশন করে। এবং এই প্রিমিয়াম, এটা হলো এলিগেন্ট, লাক্সারি, ইউনিকনেসের কালার, পাওয়ারের কালার। বিধায়
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবেন রোলেক্স করতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বা মানে কমিউনিকেশনগুলোর মধ্যে একটু ব্ল্যাকিশ একটা ভাব রাখে, বিকজ দিস কালার ইজ দ্য এলিগেন্ট, একটা লাক্সারি কালার। এবং আমরা এই জন্য কোচকাঞ্চন থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড রেডটাকে আমাদের একটা কালার হিসেবে নিয়েছি। হোয়াইট ইজ দ্য কালার অফ পিউরিটি, এবং হোয়াইট কালারটা আসলে স্পেশালি ব্র্যান্ডের জন্য নিতে হয় না, কারণ হোয়াইটটা তো এমনিতেই ফ্রি পেয়ে যাচ্ছেন, সব কালারের সাথে হোয়াইটটা ইউজ করা লাগে। এই কালারটা মিনিং দেয় কি পিউরিটি, এই কালারটা মিনিং দেয় কি ইনোসেন্স, সামথিং গুড। হোয়াইট মানে সাদা মানে শান্তির পায়রা, আমরা একটা পিউরিটি ফিল করি, একটু ইনোসেন্স। এই জন্য দেখবেন যে ডাভের কিন্তু আপনারা দেখেছেন যে তার এজ এ ব্র্যান্ড হিসেবে সে একটা ইনোসেন্ট ব্র্যান্ড, বিধায় সে এই যে দেখেন কালকের ক্লাসের সাথে মিলিয়ে চিন্তা করে দেখেন যে ডাভ একটা ইনোসেন্ট ব্র্যান্ড, সেজন্য সে কালারটাও নিয়েছে যেই কালারের সাথে ইনোসেন্স মিনিংটা আছে, বিধায় ডাবের কালারটা কিন্তু হোয়াইট। আপনি যদি ব্লুর কথা চিন্তা করেন, ব্লু ইজ এ কালার অফ সিকিউরিটি, কালার অফ ট্রাস্ট, কালার অফ ট্র্যাঙ্কুয়ালিটি, যার কারণে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে হসপিটালগুলো ব্লু কালারটা ইউজ করে, কারণ দিস ইজ দ্য কালার অফ ট্রাস্ট, ইজ মেক্স পিপল রিল্যাক্সড, কাম। অ্যান্ড রেড ইজ দ্য কালার অফ ব্রিং সেন্স অফ পাওয়ার, প্যাশন, এনার্জি, অ্যাটেনশন। এই কালারটাকে সবচেয়ে বেশি অ্যাটেনশন গ্র্যাব করা যায়, যার কারণে দেখবেন পৃথিবীর ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলো রেড কালারকে ফোকাস করে, রেড কালারটাকে নেওয়ার চেষ্টা করে। যে আজকে এজেন্সিগুলো ধরেন ওগলবির এজেন্সির কথা বলেন, আজকে কোকাকোলার কথা বলেন, কেএফসির কথা বলেন, ম্যাকডোনাল্ডসের কথা বলেন, তারা রেড অ্যান্ড ইয়েলো দুইটা ব্রাইট কালারকে নিয়েছে যাতে খুব দ্রুত কাস্টমারকে গ্র্যাব করা যায়। মোরওভার রেড ব্রিংস সেন্স অফ আর্জেন্সি অ্যাজ ইট ইজ ক্রিয়েট হার্ট রেট উইথ সাম টাইম, ইটস এ পাওয়ার, কালার অফ পাওয়ার বলতে পারি, এনার্জি বলতে পারি, প্যাশন বলতে পারি। বিধায় লাল রংটা অনেক দ্রুত অ্যাটেনশন গ্র্যাব করে, বিধায় বেশিরভাগ ব্র্যান্ড লাল রংকে প্রেফার করে। কিন্তু এটা যদি আপনার ব্র্যান্ডের সাথে আবার অ্যালাইন না হয়, এখন ধরেন আমাদের ব্র্যান্ডের কথাই যদি বলেন, আমার কোচকাঞ্চন একটা ব্র্যান্ড, ন্যাচারালস একটা ব্র্যান্ড, এখন ন্যাচারালসে যদি আমি আবার রেড কালারটা ইউজ করি, এটা কিন্তু অ্যালাইনমেন্টটা হচ্ছে না, কারণ ন্যাচারালসের জন্য গ্রিনটা প্রেফারেবল, কারণ গ্রিন ইজ এ কালার অফ হেলথ, গ্রিন ইজ এ কালার অফ ওয়েলথ, ইট ব্রিংস ক্লেভার ভিশন টু থিংস অ্যান্ড মেক্স ইউ গেট রিড অফ ফিলিং অফ অ্যাংজাইটি। গ্রিনটা হচ্ছে ফ্রেশনেসের কালার, গ্রিন কালার দেখলে আমরা সবুজ ঘাস পাতা লতা, মানে আমাদের মনটা ভালো হয়ে যায়, ফ্রেশনেসে ভরে যায়। এই জন্য গ্রিনটা, যারা একটু অর্গানিক ফুড, একটু ন্যাচারাল টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করে, এরা সবাই দেখবেন যে গ্রিন টাইপের কালার ইউজ করে। অরেঞ্জ কালার অফ স্টিমুলেশন, কালার অফ অ্যাট্রাকশন, এবং অরেঞ্জকে অনেক ক্ষেত্রে অরেঞ্জ এবং ইয়েলোটা যেহেতু কাছাকাছি, অরেঞ্জকে হ্যাপিনেসের কালারও বলা হয়। এবং অরেঞ্জ কালার ইজ বেস্ট ফর অনলাইন, বেস্ট ফর ই কমার্স, যার কারণে দেখবেন যে দারাজ একসময় কিন্তু মাল্টিপল কালারে ব্র্যান্ডিং ছিল, কিন্তু ওরা অরেঞ্জে চলে আসছে। সো ই কমার্স যারা ব্র্যান্ড করতেছেন তারা অরেঞ্জ কালারটাকে চুজ করতে পারেন। অ্যান্ড পিঙ্ক কালার অফ রোমান্স অ্যান্ড ফেমিনিন, বিশেষ করে মেয়েদের জন্য এটা বেশি প্রেফারেবল, মেয়েদের ব্র্যান্ডে ইউজ করা হয়। বাট ইদানিং এই কালারটা এখন সার্বজনীন হয়ে গেছে, শুধুমাত্র মেয়েরা না, এটা এখন ছেলেরাও পছন্দ করে। পিঙ্ক ইজ নট অনলি ফর উইমেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে রোমান্স অ্যান্ড ফেমিনিনের ক্ষেত্রে এই কালারটা ইউজ করা হয়। তারপর পার্পল ইজ কালার অফ রয়্যালটি, যার কারণে দেখবেন নলেজেবল প্রতিষ্ঠানগুলো পার্পল কালারটাকে ইটস দ্য কালার অফ উইজডম, ইট ইজ কাম অ্যান্ড পাওয়ারফুল কালার দ্যাট ব্রিংস অথরিটি, ফিলিং অফ ওয়েলথ অ্যান্ড এলিগেন্স। পার্পল কালার অলসো মেক্স থিং ইউনিক, নতুন কিছু, ইউনিক, একদম ডিফারেন্ট কিছু নিয়ে আপনি মার্কেটে আনতে চাইলে, একটু রয়্যাল ফিল দিতে চাইলে এই কালারটা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড ইয়েলো ইজ দ্য কালার অফ অপটিমিজম, ইটস দ্য কালার অফ ব্রাইটনেস অ্যান্ড এক্সাইটমেন্ট। ইয়েলো কালার খুব দ্রুত অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, যার কারণে ইয়েলো কালার দিয়ে আপনি চাইলে অনেক দ্রুত রিচ করতে পারেন কাস্টমারের কাছে। এখন এই যে এত কালার নিয়ে জটিলতা আমি সলভ করব কিভাবে? সলভ করার জন্য আপনাদের হাতে একটা দারুণ অস্ত্র তুলে দিচ্ছি, সিম্পল একটা ট্রিক্স সলিউশন তুলে দিচ্ছি। আপনি যখন কালার নিবেন, একটা কালার হবে প্রাইম কালার, বাট এটার সাথে তো সেকেন্ডারি কালার লাগবে, একটা বা দুইটা কালার প্রাইম হবে, এটার সাথে আবার সেকেন্ডারি কালার কিন্তু ইউজ করবেন। যেমন কোচকাঞ্চনের জায়গা থেকে যদি চিন্তা করেন, ব্ল্যাক অ্যান্ড রেড হচ্ছে আমাদের প্রাইম কালার। এখন এর বাইরে তো সেকেন্ডারি আমার প্যালেট লাগবে, কারণ আমি তো শুধুমাত্র এই দুইটার উপরে অনেক ক্ষেত্রেই কমিউনিকেশন করতে পারি না। এই জন্য আমরা একটু অ্যাশ টাইপের জিনিস, একটু গ্রে, মানে ব্ল্যাকের লাইটার ভার্সনটা আমরা ইউজ করি, রেডের লাইটার ভার্সনটা। এই যে ধরেন আমি গ্রে কালারের ড্রেস পরি, ব্ল্যাক পরি, রেড পরি, আমি এই দেখবেন যে আমি যে ক্লাস করাচ্ছি এক এক দিন এক এক ড্রেস পরতেছি ঠিকই, বাট দেখবেন আমার এই অ্যালাইনমেন্টের, আমার যে কালার প্যালেট
কালার প্যালেটের বাইরে কিন্তু আমি যাচ্ছি না, কালার প্যালেটের মধ্যেই আমি যা কিছু, আমি হঠাৎ করে একটা পার্পল কালার, একটা গ্রিন কালার আমি পরে আসবো না, বিকজ অফ আমি এই কালার প্যালেটটা আমার সেট করা। এখন এই কালার প্যালেট বানাইতে গেলে আপনি কি করতে পারেন, এই যে colors.co, www.colors.co, আমি একটা ওয়েবসাইট দিয়েছি, এইখানে গিয়ে আপনি যখন আপনার প্রাইমারি কালারটা সিলেক্ট করে দিবেন, ওরা আপনাকে অনেকগুলো অপশন দিব। দিস ইজ ওয়ান কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নিউরো মার্কেটিং এর কালার সিলেকশনের জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে দিয়ে দিলাম। তাহলে আপনারা ডিজাইনার কাছে যে বসার দরকার নেই, কারণ ডিজাইনার তো ওর মন মতলবই মতো করবে। আর এইখানে আপনি যেই কালার দিছেন ওই কালারের সাথে ম্যাচ করে কোন কোন কালারগুলো সেকেন্ডারি হিসেবে চুজ করতে পারেন, আপনাকে অনেকগুলো অপশন নিবে এবং আপনি রিফ্রেশ করে করে বারবার চেক করতে পারবেন। সেইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে হ্যাঁ আমি এই 3টা কালার বা এই 4টা বা এই 5টা ইউজ করব টোটালি আমার ওয়েবসাইট সব জায়গায়, এর বাইরে আমি আর যাব না। যখন এই প্যালেটটা ফিক্সড করে ফেলবেন, আপনার কাজ হবে এই কালারের বাইরে দুনিয়া আর কিচ্ছু আপনি চিনেন না, এই অন্য কোনো কালারে আপনি আর কোনো কমিউনিকেশন করবেন না। তাহলে লং রানে আপনার কালারটা মানুষের মাথায় সেট হবে। আদারওয়াইজ এক এক সময় এক এক কালার ইউজ করলে মানুষের মাথায় কিন্তু সেট হবে না, লাইফ লং ওই কালারের ভিতরেই আপনাকে থাকতে হবে। সো আই হোপ এই প্যালেটটা ইউজ করলে আমরা সুন্দর করে কালার প্যালেট জেনারেট করতে পারবো। এবার আসেন টু মেনি অফার, অপশন অর লেস। আমরা কি একটা কাস্টমারকে বেশি ধরনের অফার দিব না অল্প, কিভাবে করব? এই ক্ষেত্রে সিম্পল কথা হচ্ছে, দ্য মোর অপশন ইউ গিভ দ্য লেস দে বাই। কাস্টমারকে সবসময় অল্প অপশন দিবেন, একটা বা দুইটা অপশন। আপনি যখন কোনো প্যাকেজ বানাবেন, কোনো যখন প্রোডাক্ট প্ল্যান করবেন, সিম্পলিফাইড করে একদম সিম্পল অপশন দিবেন। ওই যে আমি গতকালের ক্লাসে বলছিলাম, ব্র্যান্ডের ক্লাসে, যে আমরা যখন সিঙ্গেল মাইন্ডেড বেনিফিট বলবো, কাস্টমার মাথাটা খুব সুন্দর করে ঢুকে যাবে। এখন একই প্রোডাক্ট 20 ধরনের কাজ করে, আমি 20টাই গড়গড় গড়গড় করে বললাম, কাস্টমার একটাও মনে রাখতে পারবে না। সো অপশন যত কম দিব, কাস্টমার পারচেজ ডিসিশন তত দ্রুত নিতে পারবে। এই যে রাইট প্রাইসের কথা বলছিলাম, রাইট প্রাইসের জন্য দেখেন, আজকে যদি অ্যাপেলের কথা চিন্তা করে দেখেন, আজকে যদি স্টারবাকসের কথা চিন্তা করে দেখেন, তারা ডিকোয়ে প্রাইসিং বলা হয়। তার মানে হচ্ছে আপনার মূল প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা বিক্রি করার টার্গেট, ওই প্রোডাক্টের আশেপাশে এমন প্রাইসিং দিয়ে রাখে যাতে ওই কম্পেয়ার টু ওই প্রোডাক্টটার দিকে মানুষের ফোকাসটা বেশি যায়। এখন রাইট প্রাইস বলতে পৃথিবীতে আসলে কিছু নাই। রাইট প্রাইস হচ্ছে আপনি কিভাবে প্রাইসটাকে প্রেজেন্ট করছেন। আজকে দেখেন ব্রেইভের একটা কোর্সে জয়েন করতে 3 লাখ টাকা লাগে। এখন এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন এটা রাইট প্রাইস না রং প্রাইস? আমি যেইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করব তার উপরে আপনি নির্ধারণ করতে পারবেন। আপনি 10,000 টাকা দিয়ে এই কোর্সটা করছেন, আপনি কিভাবে নির্ধারণ করবেন এটা রাইট না রং? এটা নির্ধারণ করছেন আমি যেইভাবে প্রেজেন্ট করছি তার উপরে বেস করে। ঠিক সব ক্ষেত্রেই কিন্তু জিনিসটা এইভাবে কাজ করে। So pricing psychology, use round price for emotional decision and precise for rational decision. Price have C level, yes, price have C level. আমরা অনেক সময় প্রাইসের মধ্যে লিখে রাখি যে 220 টাকা .00 টাকা। এখন এই যে ডটের পর যে 00 দিলেন, এটার কারণে প্রাইসটাকে দেখতে বড় লাগবে, আর এই দেখতে বড় লাগার কারণে মনে হবে প্রাইস বেশি কিনবে না। তো এটাকে ছোট করে কিভাবে দেখানো যায়, বড় প্রাইসটাকেও ছোট করে দেখাবেন, তাহলে মনে হবে যে প্রাইস কম। অ্যান্ড এই কথাটা আমি সবসময় বলি, এর আগেও হয়তো বলেছি, প্রাইস ইজ অনলি অ্যান ইস্যু ওয়েন ভ্যালু ইজ মিস্ট্রি, ভ্যালু ইজ আনক্লিয়ার। আপনাকে ভ্যালুটা ক্লিয়ার করতে জানতে হবে। ভ্যালু যত ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন, প্রাইস কাস্টমারের কাছে তত কম মনে হবে। আর ভ্যালু মানে কি আমরা জানি, ভ্যালু ইকুয়ালস কস্ট মাইনাস বেনিফিট। তার মানে মানুষের কস্টকে কমাবো, বেনিফিটকে বেশি দিব। তাহলে যখন মানুষ ভ্যালু বুঝবে, আপনার প্রোডাক্ট অনেক দাম দিয়েও কিনবে। এবার আসেন ফন্ট, চুজিং দ্য রাইট ফন্ট ফর ইউর ব্র্যান্ড। সিম্পল ফন্ট ইউজ করবেন, যত সিম্পল ফন্টে যাবেন তত বেটার। বাট কমপ্লেক্স ফন্টও ইউজ করতে হয় কখন? যখন আপনি লাক্সারি প্রোডাক্ট ইউজ করবেন। যেমন আমাদের পার্লের যদি আপনি বিজ্ঞাপনগুলো দেখেন বা পার্লের পেজে যান, ওইটা যেহেতু একটু লাক্সারি ব্র্যান্ড, ওইটার ফন্টগুলো একটু প্যাচানো টেচানো, একটু দেখেন প্রিমিয়াম ফিলের কিছু মানি, একটু দেখবেন প্যাচানো টেচানো টাইপের করে। আর এর বাইরে আপনারা সবসময় সিম্পল ফন্টে কমিউনিকেশন করবেন। ফন্ট যত, এই যে এখানে দেখেন আঁকি বুকি অনেক ধরনের ফন্ট দেওয়া হয়েছে। আমরা অনেক সময় এই নর্মাল প্রোডাক্টের জন্য নানান রকমের আঁকি বুকি ফন্ট ইউজ করি। এটা খুবই মাত্র পোস্ট লেভেল প্রিমিয়াম এবং খুবই টপ লাক্সারি জিনিসে আপনি শুধুমাত্র ওই স্টাইলিশ যেগুলো আঁকিবুকি ফন্ট ইউজ করবেন। এর বাইরে সমস্ত কমিউনিকেশনের জন্য আপনি নর্মাল ফন্ট ইউজ করবেন। এবং ফন্টের জন্য আপনাদেরকে ফন্ট স্কোয়ারেল অ্যান্ড ডেফন.com দুইটা ওয়েবসাইট দিয়েছি। এখানে গিয়ে আপনি সুন্দর করে ফন্ট জেনারেট করতে পারবেন, বা আপনার ডিজাইনারের সাথে বসেও আপনি একটা সিম্পল ফন্ট
সিলেক্ট করে নেবেন এবং অলওয়েজ যত পোস্ট করবেন যা করবেন ওই ফন্টের বাইরে আপনি যাবেন না। এই ফন্টও কিন্তু ব্র্যান্ডিং, এই ফন্টও কিন্তু মানুষের ডিসিশন মেকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজে আপনি যখন ফন্ট ইউজ করবেন এক এক সময় এক এক ফন্ট না, একই রকমের ফন্ট বারবার ইউজ করবেন। তারপরে বলছিলাম গেইন ট্রাস্ট বাই শোয়িং ট্রাস্ট মানে কি? ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট when it comes to getting referrals and building a credible business. If you want your customer to really trust you, they have to feel trusted as well. যেমন ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই, অনেক ই কমার্স প্রতিষ্ঠানকে দেখি তারা কাস্টমার যখন ওয়েবসাইটে অর্ডার করে, বিশেষ করে ঢাকার বাইরে থেকে অর্ডার করলে তাদেরকে আবার ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনারা ই করেন 200 টাকা বিকাশ করেন বা ডেলিভারি চার্জটা বিকাশ করেন, ডেলিভারি চার্জ বিকাশ করলে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠাবো, কারণ প্রোডাক্ট পাঠাইলে অনেকে রিসিভ করে না। এখন জিনিসটা একটু ঠান্ডা মাথায় নিউরো মার্কেটিংয়ের থট থেকে আজকে একটু ভেবে দেখেন, একটা কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য ওয়েবসাইটে গিয়ে অর্ডার করেছে, তাকে আপনি ট্রাস্ট করতেছেন না প্রোডাক্ট নিবে কিনা, কাস্টমারকে আপনি ট্রাস্ট করতেছেন না, বিদায় তার কাছ থেকে আপনি 150 টাকা নিচ্ছেন, কারণ সে যদি ব্যাক করে আপনার 150 টাকা খরচ যায়। আপনি 150 টাকার জন্য তাকে ট্রাস্ট করতেছেন না, এখন আপনি ভাবতেছেন যে সে আপনার কাছ থেকে 1000 টাকার অর্ডার করছে, সে আপনাকে ট্রাস্ট কিভাবে করবে? কারণ সেও তো অনেক জায়গাতে টাকা পাঠিয়ে 100 টাকা 150 টাকা করে, অনেক প্রতারক চক্র আছে তারা এইভাবে টাকা নিয়ে ডিফারেন্ট সাইট খুলে ব্যবসা করে। তাহলে আপনি যে কাস্টমারকে ট্রাস্ট করছেন এটা আপনাকে বোঝাতে হবে, তখন কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে এবং ট্রাস্ট করবে। আমরা ন্যাচারালসের একদম শুরুর দিকে আমাদের ওই ফরম্যাটটা ছিল যে আমরা কাস্টমারকে ফোন দিতে জান বের হয়ে যেত, আমাদের অর্ডারের 33% অর্ডার ক্যান্সেল হইতো, 33%। অ্যান্ড এটাকে যখন আমি বলে দিলাম যে না দরকার নাই, আমার হয়তো কিছু অর্ডার ক্যান্সেল হয়ে ফেরত আসবে, হয়তো 100-তে 5টা আসবে, বাট আমার আরও 28টা অর্ডার, মানে 33%-এর যদি আমি 5% আমি রিকভার নাও করে আরও 28% তো আমি কাভার হলো। তার মানে আমার যত বেশি অর্ডার যাবে আমি সেই প্রফিট দিয়ে ওই ফেরত সেগুলো কাভার করতে পারবো, এবং এটা করার পর থেকে আমি রিল্যাক্সে আমার কিন্তু যাইতেছে প্রোডাক্ট। সো এই যে ব্যারিয়ারটা, এই যে ট্রাস্টের ব্যারিয়ারটা আপনাকে আগে ভাঙতে হবে। কাস্টমার আপনাকে ট্রাস্ট করবে না যদি না আপনি কাস্টমারকে ট্রাস্ট করেন। সো হাউ টু এস্টাবলিশ ট্রাস্ট অনলাইনে কিভাবে ট্রাস্ট করতে পারেন? অফার ট্রায়াল অফ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আপনার প্রোডাক্টের সার্ভিস যদি হয় একটা ট্রায়াল অফার তাকে দিতে পারেন। তারপর কি হতে পারে? ইউজ পাওয়ারফুল লিড ম্যাগনেট। লিড ম্যাগনেট আপনারা হয়তো জানেন যে লিড ম্যাগনেট মানে কি, তাকে একটা ফ্রি কিছু টেস্ট স্যাম্পল করার সুযোগ দেন যে হ্যাঁ আমার এরকম একটা লং কোর্সের হয়তো প্রথম ক্লাসটা তার জন্য আমি ফ্রি করে দিলাম, অথবা লং কোর্সের আদলে একটা ছোট 1 ঘন্টার ওয়েবিনার তাকে ফ্রি দিলাম, অথবা আমার কোর্সের কারিকুলামের উপর বেস করে আমি একটা পিডিএফ বই লিখছি, এটা তাকে পড়তে দিলাম। তাহলে যখন এটা সে পড়ছে তখন কি হচ্ছে, আমার সম্বন্ধে একটা গুড ফিল তৈরি হচ্ছে, একটা ট্রাস্ট তৈরি হচ্ছে, তখন কিন্তু আমার প্রোডাক্ট কেনার জন্য সে আগ্রহী হবে। তারপর অফার ফ্রি কন্টেন্ট শেয়ারিং, হাই ভ্যালু ফ্রি কন্টেন্ট শেয়ার করা। হ্যাভ এ স্ট্রং প্রেজেন্স অন সোশ্যাল মিডিয়া আপনি যখন অ্যাক্টিভ থাকবেন, প্রেজেন্স থাকবেন, নিজে কন্টিনিউ কন্টেন্ট দিতে থাকবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা ট্রাস্ট তৈরি হবে। অ্যান্ড ইউর ইমেইল লিস্ট, আপনার কাস্টমাররা প্রোডাক্ট কেনার সময় আপনাকে মোবাইল নাম্বার দেয়, ইমেইল দেয়, এইখানে আপনি ভ্যালুয়েবল কন্টেন্ট তাকে প্রোভাইড করেন, বিভিন্ন ধরনের অফার তাকে প্রোভাইড করেন, SMS এর শুরুতে রেগুলার কানেক্ট থাকেন, তখন আপনার এই SMS ইমেইল হয়তো প্রতিটা সে পড়ে দেখবে না, কিন্তু আপনি যখন রেগুলার তাকে দিচ্ছেন তার মাইন্ডে, তার ব্রেইনে কিন্তু একটা জায়গা দখল আপনি করে ফেলছেন, তখন সে পরবর্তী কোনো একটা অফার যখন তার ভালো লাগবে সে কিন্তু আপনার কাছ থেকে অর্ডার করে ফেলবে। সো ট্রাস্ট গ্রো করা আরও অনেক কিছু আছে, যেমন আপনি অথরিটি কন্টেন্ট বেশি দিবেন। অথরিটি কন্টেন্ট মানে আপনার সোশ্যাল অ্যাপ্রুভাল, ধরেন কাস্টমার আপনার থেকে প্রোডাক্ট নিয়ে ভালো বেনিফিট পেয়েছে, এরকম রিভিউ কালেকশন করবেন। রিভিউ কালেকশন করতে যদি আপনার টাকাও খরচ হয়, টাকা খরচ করে রিভিউ কালেকশন করেন, তাহলে কি হবে? ট্রাস্ট গ্রো হবে। তারপরে অথরিটি কন্টেন্টের মধ্যে থাকবে আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা আপনার ব্র্যান্ড থেকে, তারপর আপনার ব্র্যান্ডের BSTI সার্টিফিকেশন, তারপরে আপনার ব্র্যান্ড থেকে যদি ISO সার্টিফিকেশন, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন পান, এইগুলো আপনি কন্টিনিউ যখন পোস্ট করবেন অটোমেটিক্যালি আপনার প্রতি একটা ট্রাস্ট তৈরি হবে। প্লাস আপনার প্রোডাক্ট ডেলিভারি হইতেছে, ধরেন আজকে 100টা অর্ডার হয়েছে, এই 100টা অর্ডারের ডেলিভারি প্রসেস যে করতেছেন এটা ভিডিও করে তাকে দেন। ইভেন হইতে পারে যে আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাকশন প্রসেসটা আপনি ভিডিও করে তাকে দেখালেন, অটোমেটিক্যালি দেখবেন যে তার মধ্যে ও আচ্ছা এইভাবে তারা কাজ করে, তাদের সবকিছু স্বচ্ছ, সো আমি তাদের কাছে অর্ডার করতে পারি। স্মাইল গোজ আ লং ওয়ে কি? Studies shows from neuromarketing research that a mood boosting image can affect customers' willingness to spend. Mood boosting image দিতে হবে।
আমি বলেছি মানুষের ছবি দিলে ভালো, মানুষের ছবির মধ্যে মায়েদের, বাবাদের ছবি, বাচ্চাদের ছবি, মুড বুস্টিং, মানে দেখলেই ভালো ফিল হইতেছে। এই ধরনের ইমেজ যখন আপনি ইউজ করবেন তখন কাস্টমারের বাইং ডিসিশনটা বা বাইং বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো ইমেজ কোথায় পাবেন? ফর রয়্যালটি ফ্রি ইমেজের এই pexels.com-এ গেলে আপনারা এরকম বহু ইমেজ পাবেন, মুড বুস্টিং ইমেজ, যেগুলো আপনার ব্র্যান্ডের সাথে রিলেভেন্ট। এগুলো খুঁজে খুঁজে আপনি আপনার পোস্টে ইউজ করতে পারবেন। And the number one thing that has made us successful by far is obsessive compulsive focus on customer. যে বিজনেসের এই কথাটা খুবই পাওয়ারফুল। আমরা কাস্টমারের প্রতি অবসেসিভ থাকবো, তার ব্রেইন কিভাবে ফাংশন করে, তার কোনটা ভালো লাগে, কোনটা মন্দ লাগে, তার পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, এইগুলোকে নিয়ে যখন আমরা অবসেসিভ থাকবো, কারণ আপনার আনহ্যাপি কাস্টমার ইজ দ্য গ্রেটেস্ট লার্নিং ফর ইউ, যে তার মাধ্যমে আপনি ভালো তথ্য পান। ওই জিনিসগুলো, ওই ফিডব্যাকগুলো ধরে ধরে কাজ করবেন। অ্যামাজন যখন শুরু করে তখন তাদের প্রচুর নেগেটিভ রিভিউ আসতো, প্রচুর। এবং জেফ বেজোস বলে দিয়েছিল যে আমার এই নেগেটিভ রিভিউগুলো তোমরা ডিলিট করবা না, আমি এইভাবে তোমরা কাজ করো বা আমরা এইভাবে কাজ করব যাতে ভালো রিভিউর জোয়ারে আমাদের এই নেগেটিভ রিভিউগুলো চলে যায়। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বেজোস যখন মিটিং করে টিমের সাথে, তাদের বোর্ড মিটিং, টিম মিটিং, কাস্টমার সার্ভিসের সাথে মিটিং, মার্কেটিংয়ের সাথে মিটিং, যত ধরনের মিটিং করে প্রত্যেকটার মিটিংয়ে তার চেয়ারের পাশে একটা খালি চেয়ার বসানো থাকে। আর আপনি চিন্তা করবেন একটা খালি চেয়ার কেন রাখে? কারণ এই খালি চেয়ারটাকে তারা পুরো টিম যখন বসে তখন সমস্ত ডিসিশনের ফোকাসের কেন্দ্রবিন্দু থাকে ওই খালি চেয়ারটা। ওই খালি চেয়ারে মূলত কাস্টমার বসা, যে ওই চেয়ারটাতে তারা চিন্তা করে যে কাস্টমার বসা, আমরা যে ডিসকাসটা করলাম মিটিং রুমে বসে বসে, যেমন গভর্নমেন্ট লেভেলে অনেক মিটিং হয়, মিটিং এসি রুমে বসে বসে অনেক ধরনের প্ল্যান হয়, কিন্তু বাস্তব ফিল্ডের কৃষকের কি অবস্থা, ওই ফিল্ডের পরিবর্তনের জন্য কি দরকার, কৃষকের মতামতটা ইম্পর্টেন্ট থাকে না। তখন দেখা যায় ওই এসি রুমের প্ল্যান আর মাঠে গিয়ে প্রপার কাজ করে না। সো অ্যামাজন এই জায়গায় অবসেসিভ কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য তারা একটা চেয়ার বসায় রাখে মিটিংয়ে, যাতে তারা আলোচনার মধ্যে এই ফিলিংটা সবার মাথায় থাকে যে আমাদের সাথে একটা কাস্টমার বসা, আমরা যা করছি ফর দিস কাস্টমার। এই চেয়ারে বসা যে মানুষটা, ফাঁকা চেয়ারে, এর জন্য আমরা সমস্ত আয়োজন করছি। তো যা আয়োজন করছি ওনার জন্য, উনি হ্যাপি হচ্ছে কিনা, ওনার পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশন দূর হচ্ছে কিনা। যদি এটা হয় এই মিটিং নিয়ে থেকে এটা অ্যাপ্রুভাল হবে, যেটা মনে হবে যে না কাস্টমারের জন্য না, এটা অ্যাপ্রুভাল হবে না। কি সুপারভাবে তারা জিনিসটা মেনটেন করে দেখেন। আমরা অলমোস্ট কভার করে ফেলছি, শেষের দিকে আসছি আমরা। ব্যান্ড ওয়াগন একটা স্ট্র্যাটেজি, একটা ইফেক্ট। এই ইফেক্টের মূল কথা হচ্ছে ব্যান্ড ওয়াগন ইফেক্ট ইজ আ সাইকোলজিক্যাল ফেনোমেনা where people tend to do or believe something because they see others doing it rather than making independent decision. It is the idea that if everyone else is doing it, it must be a good or right choice. তার মানে কাস্টমারের সাইকোলজি হচ্ছে কোনো একটা প্রোডাক্ট বেশি চলতেছে মানে এটা সবার ভালো। যেমন ধরেন দেখবেন কোনো একটা গান একটু ভাইরাল সব দিকে হচ্ছে মানে অটোমেটিক্যালি দেখবেন যে ওই গানটা আমরা শোনা শুরু করি, অটোমেটিক্যালি ওই গানটা আমাদের ভালো লাগা শুরু করে। কোনো কারণে টিকটকে একজন একটা গান দিয়ে ডান্স করছে, এটা একটু ভাইরাল হয়েছে, দেখবেন এই গানে এবার সবাই ডান্স করতেছে, এই গান নিয়ে সবাই। দিস ইজ ব্যান্ড ওয়াগন ইফেক্ট। তার মানে কাস্টমার যখন দেখে কোনো একটা জায়গায় ভিড় বেশি, মানুষ মনে করে ওইটা বেটার, ঝাঁপায় পড়ে ওইটা পাওয়ার জন্য। এই স্ট্র্যাটেজি ফলো করে একটা রেভলিউশনারি কনসেপ্ট মার্কেটে করেছিল, সেটা হচ্ছে রেডবুল। তারা কি করছে, তারা লঞ্চিং এর সময় এমটি ক্যান, এই যে দেখেন এই যে রেডবুলের এই ক্যানগুলো দেখতেছেন, এগুলো কিন্তু কেউ খায় নাই। তারা বিভিন্ন শপিং মল, তারা যে সকল জায়গায় এই সকল ড্রিঙ্কস বেশি চলে, ওই সকল ট্রাশ বক্সের ভিতরে, তারপরে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তারা এই এমটি ক্যান একটু ভাঙাচোরা এরকম ভাবে সব জায়গায় 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 দিয়ে রাখছে। এখন দিয়ে রাখায় কি হয়েছে খেয়াল করে দেখেন তো, কাস্টমার সাইকোলজি, নিউরো মার্কেটিং, দিস ইজ নিউরো মার্কেটিং। কাস্টমার সাইকোলজি কি, যে এত মানুষ রেডবুল খাইতেছে, তার মানে আমি খাইয়ে দেখিনি এখনো, না জানি কি ভালো রেডবুল কিনা শুরু করলো দেখেন। কিন্তু এগুলো কিন্তু ওরা নিজেরাই এই কাজটা করছে। দিস ইজ নিউরো মার্কেটিং টেকনিক। মানুষ বলছে এইভাবে কিন্তু রেডবুল একটা ব্লাস্টিং মার্কেটিং করে। এবার আমরা কিছু স্টাডি দেখি, কিছু এক্সাম্পল দেখি। ফ্রান্স অ্যান্ড জার্মান ওয়াইন উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক। 1999 একটা রিসার্চ করা হয়, যে এই যে আমরা সাউন্ডের কথা বলছি, সাউন্ড কিভাবে পারচেজে ভূমিকা রাখে, এটা একটা নিউরো মার্কেটিংয়ের পার্ট। তারা রিসার্চাররা দেখলো যে যখন একটা শপিং মলে বা একটা ওয়াইন বিক্রি হয়, একটা ওয়াইন শপে
জার্মান মিউজিক বাজতে থাকে তখন বেশিরভাগ কাস্টমার জার্মান ওয়াইনটা বেশি পারচেস করে, অ্যান্ড তিনটার মধ্যে মানে চারটার মধ্যে তিনটেই তখন জার্মান ওয়াইন বিক্রি হয়। তো এটা নিয়ে রিসার্চাররা চিন্তা করলো যে মিউজিক বাজতেছে জার্মান না ফ্রেঞ্চ, কাস্টমার এটা কি মাথায় রাখে, এটা কি চিন্তা করে? এটা তো করার কথা না, নর্মাল একটা ব্যাপার। কিন্তু তারা চিন্তা করলো তাহলে আমরা মিউজিকটাকে একটু চেঞ্জ করে দিই। তারা এই রিসার্চটা শেষ করে পরে আবার চেঞ্জ করে কি করলো, তারা স্প্যানিশ বা ফ্রেঞ্চ মিউজিক তখন ওইখানে দিয়ে দিল। যখন ফ্রেঞ্চ মিউজিক দেওয়া শুরু করলো, অবাক করা জিনিস খেয়াল করে দেখলো যে চারটার মধ্যে এখন চারটা ওয়াইন ফ্রেঞ্চ বিক্রি হইতেছে। আপনি চিন্তা করে দেখেন কি রেভলিউশনারি একটা রিসার্চ, যে আমরা তো সাউন্ড আমরা তো মনে করতেছি আমি তো একটা প্রোডাক্ট কিনতে গেছি, সাউন্ডের আর কি ভূমিকা, বাট ইটসেলফ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমার ডিসিশন মেকিংকে প্রভাবিত করে, এবং আমরা যেই ডিসিশন নেওয়ার কথা ওইটা না নিয়ে আমরা অন্যটা নেই। যার কারণে দেখবেন যে বিভিন্ন সুপার শপে, বিভিন্ন যখন ফ্যাশন হাউসের লাইফস্টাইল শোরুমগুলোতে আমরা যাই, একদম ভাইব্রেটিং বিভিন্ন ধরনের মিউজিক দেওয়া থাকে। এই মিউজিক কিন্তু আমার কিনতে পারচেজ ডিসিশনে অনেক বড় ভূমিকা রাখে। সো দিস ইজ পার্ট অফ নিউরো মার্কেটিং। তারপরে আমরা দ্য পেপসি চ্যালেঞ্জ, এইটা আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দ্য রেভলিউশনারি একটা ক্যাম্পেইন, অ্যান্ড যেটার স্টাডিটা, যেটার লার্নিংটা এখনও মার্কেটিংয়ের স্টাডিতে, মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করা হয় তাদেরকে রেগুলার পড়ানো হয়। 1985-এ কোক একটা স্টাডি করে, প্রায় 2 লক্ষ কনজিউমার, তাদেরকে ব্লাইন্ড টেস্ট দেওয়া হয়। ব্লাইন্ড টেস্টে কি করা হয়, একটা গ্লাসের মধ্যে পেপসি রাখা হয় আর একটা গ্লাসের মধ্যে কোক রাখা হয়, কিন্তু কাস্টমারকে বলা হয় না যে কোনটা পেপসি কোনটা কোক। এইভাবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই পরীক্ষাটা চালানো হয়, এবং এই পরীক্ষা চালানোর পরে যেটা দেখা যায়, বেশিরভাগ মানুষ রাইট সাইডের গ্লাসটা পছন্দ করতেছে, যেটা পেপসির গ্লাস, যেটার মধ্যে পেপসি রাখা ছিল। জিজ্ঞেস করলে যে কোনটা ভালো লাগছে, কে পেপসি ভালো লাগছে, কোনটা পেপসি, বিকজ পেপসি ইজ মোর সুইটার দেন কোক, যার কারণে ইনস্ট্যান্ট খাওয়ার পরে পেপসির ফিলটা ভালো। এখন এই রিসার্চ করার পরে কোকের মাথা খারাপ, তার মানে পেপসি আমাদের চেয়ে টেস্টি মানে বানায়, বেভারেজ বানায়, তাহলে আমরা এক কাজ করি, আমরা আরো স্মার্ট। ওরা তখন ওদের যে ফর্মুলা নিয়ে কাজ করা শুরু করলো, এবং ওদের ফর্মুলা নিয়ে কাজ করে তারা একটা নিউ কোক বানাইলো, নিউ কোক। এবং নিউ কোক বানানোর পরে ওরা ক্লাসিক কোক, আগের পুরনো কোক, পেপসি এবং নিউ কোক খেতে দিল, এবং 2 লাখ কনজিউমারকে এটা দেওয়ার পরে 2 লাখের অলমোস্ট 2 লাখ লোকই নিউ কোকটা পছন্দ করবো রাদার দেন ক্লাসিক্স অর পেপসি। কোকাকোলা খুবই হ্যাপি, বাহ আমরা তো দারুণ একটা প্রোডাক্ট বানাই ফেলছি, তার মানে এই প্রোডাক্ট দেওয়া মাত্র তো ব্লাস্ট, পেপসিকে আমরা মুহূর্তের মধ্যে ওয়াশ আউট করে ফেলতে পারবো, কারণ আমরা মোর টেস্টিয়ার দেন পেপসি জিনিস নিয়ে আসছি। ক্লাসিক্সটা দিয়ে আমরা এত ভালো করছিলাম, আর এইটা নিউ কোক নামানো মানে আরো ব্লাস্ট হবে। কিন্তু ঘটনা হলো বুমেরাং। আফটার লঞ্চিং নিউ কোক, তারা এভরিডে রিসিভ 8,000 অ্যাংরি ফোন কল। কাস্টমাররা ফোন দিয়ে তাদের গালিগালাজ করা শুরু করলো যে তোমরা টেস্ট কেন চেঞ্জ করছো। আরে মুশকিল, তারা তো কাস্টমারের সাথেই এটা রিসার্চ করে কনজিউমারের ডিসিশন নিয়েই তো এটা করছে। কারণ এবার আমাদের প্রথম স্লাইডে আপনারা ফেরত যান, আমরা কোত্থেকে শুরু করছিলাম যে ট্রেডিশনাল মার্কেটিংয়ে কাস্টমারকে প্রশ্ন করে প্ল্যান করা হয়, বাট কাস্টমার নিজেরাও জানে না তার কি পছন্দ আর সে কি চায়। কাস্টমারের অ্যান্সার হচ্ছে এখন, আমরা তো কোক ব্লাইন্ডলি খাই না, তোমার ব্লাইন্ড টেস্টে আমি কি বলছি ডাজন্ট ম্যাটার, বাট আমি কোকের বোতল নিয়ে আমার ব্রেইনের সাথে যে অ্যাসোসিয়েশন হওয়া যেই টেস্ট, আমি অন্য টেস্ট তো নিতে পারছি না, তাদের ভালো লাগছে না বিষয়টা, কারণ ওইটা তো ব্লাইন্ডলি খেয়েছে। তখন এই যে নিউরো রিসার্চাররা তাদের ব্রেইন নিয়ে টেস্ট করা শুরু করলো, এবং যারা দেখলো যে কাস্টমারকে যখন পেপসি খেতে দেওয়া হইতেছে তাদের নিউরাল কানেক্টিভিটি, ইমোশনে তেমন কোনো চেঞ্জের দিক থেকে অ্যাজ ইউজুয়াল ফিলিং। যখন কোক খেতে দেওয়া হইতেছে, কোকের সাথে তাদের একটা হ্যাপিনেসের, একটা অপটিমিজমের ফিলিং তৈরি হইতেছে তাদের ভিতরে, এবং তার ব্রেইন স্ক্যান করে এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে এফএমআরআই করার মাধ্যমে। সো তখন তারা বুঝলো যে কোকা কোলার সাথে মানুষের ব্রেইনের একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়ে গেছে, বিধায় এটাতে চেঞ্জ আনলে ওই কানেকশনটা যখনই কেটে যায় মানুষ ওই জিনিসটা পছন্দ করে না। দিস ইজ দ্য পাওয়ার অফ নিউরো মার্কেটিং। তখন এই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে তারা আবার
ক্লাসিক কোককে মার্কেটে নিয়ে আসলো। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। অ্যামাজন একটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ই-কমার্স ব্র্যান্ড, বিগেস্ট ব্র্যান্ড। তাদের সেলস বাড়ানোর জন্য তারা প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করে নতুন নতুন প্ল্যানিং তারা হাতে নেয়, এবং তারা একবার তাদের ওয়েবসাইটের স্পিড মাত্র 1 মিলি সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ স্পিড বাড়ানোর কারণে তাদের সেলস বেড়ে গেল $1.7 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন যে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলে? এখন আপনি বলবেন স্যার এই মিলি সেকেন্ড কি আমরা টের পাই? কাস্টমার তো টের পায় না, কাস্টমার কোনো কিছু তো কনসাসলি করে না, কাস্টমার নিজেরাও জানে যে কোত্থেকে কি ঘটে। কিন্তু এই ঘটনাটা যখন রিসার্চ করা হলো তখন বেরোয় আসলো মাত্র মিলি সেকেন্ডে এই ঘটনা ঘটলো। আরো এক্সাম্পল আমরা দেখি, এই যে দেখেন গুগলের অ্যাড। গুগল আপনারা জানেন যে বিভিন্ন অ্যাড দেখায়, এবং তাদের মাদার কালারের মধ্যে যেটা ব্র্যান্ডের কালার ব্লু রেড, অর্থাৎ ওই যে 8 GB যে কালারগুলো, এগুলাকে কোর যে কালার এটা ইউজ করে। তারা তাদের বিজ্ঞাপনের ক্লিক রেট বাড়ানোর জন্য তারা দেখেন যে এই যে এখানে একটা বিজ্ঞাপন দেখাচ্ছে, টেড টক্স কিউরেটেড জাস্ট ফর ইউ। এটা কি, ওই যে নিচে দেখেন অ্যাড লেখা, তার মানে এটা একটা বিজ্ঞাপন। এইটাতে ওরা ক্লিক বাড়ানোর জন্য বিভিন্ন রকমের জিনিস ট্রাই করা শুরু করলো, এবং পরবর্তীতে ওরা দেখলো যে এই কালারটা নিয়ে কাজ করি। তখন এই যে ব্লু কালারটা এখন দেখছেন, এটা হলো ফাইনাল ব্লু কালার, যেটা এই যে রেড মার্ক করে দেওয়া। এই ব্লু কালারটা ফাইনাল করার জন্য তারা 50টা ব্লু কালারের শেড একটার পর একটা চেঞ্জ করছে 50 টাইমস। ক্যান ইউ ইমাজিন যে কিভাবে আসলে ব্র্যান্ডগুলো কাজ করে, কত কত ডিপ লেভেলে ঢুকে তারা আসলে আমাদের পকেট থেকে টাকা নেওয়ার ব্যবস্থা করে। 50 টাইমস ট্রাই করার পরে এখন যে কালারটা, এটা যখন তারা সিলেক্ট করলো, তাদের ক্লিক রেট বেড়ে গেল এবং তাদের ইয়ারলি রেভিনিউ $200 মিলিয়ন বেড়ে গেল। ইয়ারলি রেভিনিউ $200 মিলিয়ন বেড়ে গেল। কেন? ব্লু কালারের একটা স্পেশাল শেড, এই যে যেই শেডটা তারা কালেকশন করছে এটা নেওয়ার জন্য। কাস্টমার কি এটা বোঝে না? কাস্টমার আনকনসিয়াসলি এটাতে অ্যাট্রাক্ট ফিল করে। দিস ইজ নিউরো মার্কেটিং, দিস ইজ দ্য পাওয়ার অফ নিউরো মার্কেটিং, যে এত ডিপ লেভেলে এই পাওয়ারগুলো ইউজ করে ব্র্যান্ডগুলো কিন্তু বেস্ট বেনিফিট নিচ্ছে। দেখেন ফ্রিটোলের কথা বলছিলাম, ফ্রিটোলের একটা সাব ব্র্যান্ড হচ্ছে চিটোস। চিটোস কি করলো? অরেঞ্জ ডাস্ট। এখন এই অরেঞ্জ ডাস্ট নিয়ে তারা চিন্তিত হলো, এবং কাস্টমারকে যখন জিজ্ঞেস করলো, কাস্টমারের ফিডব্যাক, না না এই ডাস্ট তো হাতে লাগলে বিপদ, এই হাতে লাগলে মানে ফোন আসছে হুট করে, হাত ডাস্ট, আমি একটা ইমার্জেন্সি কাজ করব। কিন্তু তারা মানুষ মুখে এটা বলল, বাট তাদের ব্রেন রিসার্চ করে দেখা গেল যখন তারা এই চিটোসটা খায়, এবং বড় মানুষটাও খায়, খাওয়ার পরেই যে হাতে যে অরেঞ্জ ডাস্টটা লেগে থাকে, এইটা চেটে পুটে খেতে তাদের মজা লাগে। এটা তাদের ব্রেনের মধ্যে একটা স্পেশাল ইমোশন তৈরি করে, একটা ছোটবেলার মতো করে মানে মজা পাওয়ার একটা ইমোশন তার ভিতরে তৈরি হয়। তখন তারা এই ডাস্টটা কিন্তু আর ফেলে দেয়নি, এবং এই ডাস্টটা স্টিল রেখেছে, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড হয়ে উঠেছে। নিউরো মার্কেটিং আরেকটা ইফেক্টের নাম হচ্ছে স্কারসিটি ইফেক্ট। স্কারসিটি ইফেক্ট কি বলতেছে? উই টেন্ড টু পারসিভ থিংস দ্যাট আর মোর ডিফিকাল্ট টু অ্যাকোয়ার টু হ্যাভ এ হায়ার ভ্যালু। যেই জিনিসগুলো ডিফিকাল্ট টু অ্যাকোয়ার, এটাকে একটু আমরা হায়ার ভ্যালু মনে করি। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে 0.5 মার্কের জন্য দেখা গেল 10 জনের পিছনে চলে যায়, বা বিসিএস এর জন্য বিশাল প্রতিযোগিতা, এটা আমাদের কাছে জন্য অনেক হায়ার ভ্যালু, কারণ প্রতিযোগিতা অনেক হাই, অল্প কিছু মানুষ এখানে চান্স পায়। সো হোয়েন ইউ বুক এ ফ্লাইট অ্যান্ড ইট সেজ দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান সিট অ্যাভেলেবল, উড ইউ বি মোর ইনক্লাইন্ড টু পারচেজ ইট নাও দেন টু ওয়েট? যখন বলবে লাস্ট সিট, একজন মাত্র আমরা নিব, একটা সিট ব্রেভে আছে, দেখবেন যে 10 জন ঝাঁপায় পড়বে এটা নেওয়ার জন্য। সো এটার উপর একটা স্টাডি করে দুইজন নিউরো সায়েন্টিস্ট, তারা 1975 এই স্টাডিটা হয়। এই স্টাডিতে মানুষজনকে চকলেট চিপ কুকি 2টা জারের মধ্যে রাখা হয়। এই যে 2টা জার আপনারা দেখতে পাচ্ছেন, একটা জারে ফুল করা হচ্ছে কুকি, আরেকটা জারে 2টা 3টা বা অল্প কিছু কুকি, এবং কাস্টমারকে রেটিং করতে বলা হয় যে কোন জারের কুকিগুলো তোমরা বেটার মনে করো। কাস্টমার সবাই রেটিং করে ডান পাশের যেই ফাঁকা জারটা দেখতেছেন, বিকজ কাস্টমার মনে করে যে এই কুকিগুলো যদি ভালোই হইতো তাহলে এটা বিক্রি হয়ে যেত, এটা খালি হয়ে যেত। এটা যেহেতু পড়ে আছে তার মানে এটা চলে নাই, আর এটা যেহেতু অলরেডি মানুষজন বেশি খেয়ে ফেলছে তার মানে এই কুকিটা বেটার, এটাকে। অথচ
দুইটা জারেই কুকি কিন্তু সেম এবং কাস্টমারকে খাওয়ানো হয়, বাট দুইটা কুকির মধ্যে কাস্টমারের এই জারের কুকিগুলো বেশি ভালো মনে হয়েছে। আশ্চর্য ঘটনা। তার মানে দেখেন আমাদের কনসাস মাইন্ড আর আমাদের ভিতরের অ্যাক্টিভিটি দুইটার মধ্যে কি পরিমাণ ডিফারেন্স। নিউরো মার্কেটিং ওই ভিতরের অ্যাক্টিভিটিগুলো ধরে কাজ করে। এবং আজকে আমরা অনেকক্ষণ ব্যাপী যে 4 ঘন্টা ব্যাপী বিভিন্ন ধরনের ইনফরমেশন যে শেয়ার করছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি, যেগুলো আমরা ইউজ করে আমরা আমাদের ব্র্যান্ডকে অগ্রসর করে নিতে পারি। অ্যান্ড নিউরো মার্কেটিং এক্সাম্পল হচ্ছে একটা ফ্রিটোলের আরও একটা এক্সাম্পল, লেইস বা তাদের যে চিপসগুলো আছে, তারা দেখলো যে তাদের চিপসের একটা বড় ক্রেতা হওয়ার কথা উইমেনরা, মানে মেয়ে কাস্টমাররা, বাট মাত্র 14% লোক উইমেনরা এইগুলো কিনতেছে। এখন এটা রিসার্চ করে নিউরো মার্কেটিংয়ের আলোকে যখন রিসার্চ করলো, তারা দেখলো যে মেইন রিজন হচ্ছে যখন চিপসের প্যাকেট খুব শাইনি থাকে তখন উইমেনরা এই চিপস কিনতে একটু গিল্ট ফিল করে। আচ্ছা এটার মধ্যে তো মানে এটা ফ্যাটি বা এটা সামহাউ ওই যে শাইনিংটা তাদের মেমোরির মধ্যে একটা গিল্ট ফিলিং তৈরি করে, এবং গিল্ট ফিলিং তৈরি করার কারণে তারা লাস্ট পর্যন্ত ওইটা কিনে না এবং তারা ওইটাকে আনহেলদি মনে করে। তখন ফ্রিটোলে তার এই চিপস ব্র্যান্ডগুলোর জন্য উইমেনদেরকে ফোকাস করে হেলদি স্ন্যাক টাইপ করে এই প্যাকেটগুলোকে নিয়ে আসলো কি একটু এমনভাবে যেটার শাইনিংটা একটু কম, একটু ফ্ল্যাট টাইপ, একটু ম্যাট টাইপের একটা নিয়ে আসলো, এবং এইটার মধ্যে বিভিন্ন ধরনের হেলদি ইনগ্রেডিয়েন্টসগুলোকে তারা ফোকাসে নিয়ে আসলো। এবং এটা করার পরে তার সেলস 3 টাইমস 4 টাইমস 5 টাইমস বেড়ে গেল, জাস্ট বিকজ প্যাকেজিংটা ম্যাট করে হেলদি ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটু ফোকাস করায় সেলস বেড়ে গেল। কত সিম্পল ঘটনা, বাট সেলসে দেখেন কি হিউজ ইম্প্যাক্ট তৈরি করলো। দিস ইজ দ্য পাওয়ার অফ নিউরো মার্কেটিং। এই যে ডিকোয় প্রাইসিং এর কথা বলছিলাম, দেখেন আইফোন এই যে নতুন লঞ্চ হয়েছে, ওদের প্রাইসিং প্ল্যানটা খেয়াল করে দেখেন, $699, $999, $1199। এখন আলটিমেটলি কাস্টমারের চিন্তা কি? মানুষ কেউই নিজেকে লেস প্রায়োরিটি ফিল করতে চায় না। এখন ওরা সবসময় এইভাবে কেন করে? দেখবেন যে কাস্টমার মিডিলটাতে বেশি ফোকাস করতেছে, একটু হাই ভ্যালুর হাই বাজেট যারা তারা হয়তো হাইটা কিনতেছে, আর বেশিরভাগ কাস্টমার কিনতেছে মিডলটা। তো আপনি যখন প্রাইসিং করবেন আপনি এরকম 3টা রাখতে পারেন বা 2টা রেখে এরকমভাবে করতে পারেন। যদি আপনার টার্গেট থাকে আমি বড়টাকে বেশি বিক্রি করব, তাহলে আপনি কি করবেন? মিডিলটার প্রাইস নিয়ে আসবেন 1150 টাকা বা 1120 টাকা, আর বড়টার প্রাইস হচ্ছে 1199 টাকা। তখন মানুষ যখন দেখবে আচ্ছা মিডিলটার দাম হচ্ছে এইটুক আর বড়টা পাইতেছি আমি এটাই, তাহলে আমি বড়টা কিনবো, এটাই বেটার। আর আপনার যদি চিন্তা থাকে আমি মিডিলটা বিক্রি করব, তাহলে দুইটার বড় এবং ছোটটার ডিস্টেন্সে রাখবেন। মানুষ তখন চিন্তা করে আচ্ছা একদম নর্মালটা নিয়ে লাভ নাই, ওইটা তো একটু দাম বেশি, আচ্ছা আমি মাঝখানেরটা নিই। ডিকোয় প্রাইসিং অর্থাৎ আপনার জানা থাকতে হবে যে আপনি কোনটা বেশি বিক্রি করতে চান। আশেপাশের দুইটাকে এমনভাবে রাখবেন যাতে এটা বেশি বিক্রি হয়। যে অনেক সময় আগের দিনে মেয়েদের বিয়ে দেওয়ার সময় যেটা করতো, মেয়ে দেখতে গেলে দেখবেন যে ওই বাড়িতে অন্য কোনো সুন্দরী মেয়ে থাকলে বা অন্য ছোট বোন বড় বোন কেউ সুন্দরী থাকলে তাদেরকে সরিয়ে রাখতো, এই তোরা এই মেয়ে দেখতে আসবে, ওরে দেখতে আসবে আজকে, তোরা কিন্তু আশেপাশে থাকবি না। আশেপাশে রাখতো একটু কম সুন্দরী, আশেপাশে 2জন কম সুন্দরী বসে থাকলে তাহলে এইটাকে একটু বেশি সুন্দর লাগবে। দিস ইজ ডিকো স্ট্র্যাটেজি। ডিকো স্ট্র্যাটেজিতে আমরা কিন্তু এইভাবে করে প্রাইসিংটাকে কাস্টমারের মাইন্ডে রাইট প্রাইসিং হিসেবে তুলে ধরতে পারি, তখন কাস্টমারের ডিসিশন মেকিংটা অনেক সহজ হয়ে যায়। অ্যান্ড আমরা আজকের লাস্ট স্লাইডে আমি খুবই হ্যাপি যে একটু হয়তো দ্রুত গিয়েছি, বাট একদিনে আমি পুরো জিনিসটাকে কভার করতে পারছি। দেশি সিম্পল অফ নিউরো মার্কেটিং। আই হোপ এই নিউরো মার্কেটিংটা আমরা দেখেছেন, কে করেছে আমি জানি না, বাট দিস ইজ টেকনিক অফ নিউরো মার্কেটিং। ঢাকার রাস্তার আশেপাশে দেয়ালে প্রচুর এই লেখাটা আমরা দেখি, এখানে প্রস্রাব করা নিষেধ। মানুষ কেউ শোনে না, তারপরও ওইখানে প্রস্রাব করে অবস্থা খারাপ বানায় ফেলে। তো হঠাৎ করে দেখবেন যে এরকম আরবি লেখা দেওয়া শুরু হইলো। তো আরবি লেখা হইলে, যেহেতু এটা মুসলিম অধ্যুষিত, বেশিরভাগ মানুষ আমরা মুসলিম, এবং আরবি মানি আমরা আমাদের কোরআন শরীফ যেহেতু আরবিতে লেখা, আরবির প্রতি আমাদের আলাদা একটা ফ্যাসিনেশন, একটা শ্রদ্ধা কাজ করে। হোয়ারএজ আরবি এবং বাংলা দুইটাই কিন্তু ভাষা, কিন্তু আরবি দেখলে মানে এরকম ভিডিও দেখবেন যে ইন্টারনেটে যদি ছাড় দেন, প্রস্রাব করতে বসে গেছে, আরবি দেখে লাভ দিয়া মানে তবাতিল্লা করে লাভ দিয়ে চলে যাচ্ছে। সো দিস ইজ নিউরো মার্কেটিং, এত সিম্পল। তো এই যে নিউরো মার্কেটিংয়ের এত টেকনিক, এত ব্রেইন, এত কিছু, এত রিসার্চ বললাম, আমরা কি এগুলো এখন কালকে থেকে করা শুরু করব না। আমি বলবো সিম্পল করে আপনি হায়েস্ট লেভেলটা আজকে বুঝে গেলেন,
আপনার এইখান থেকে দেখেন আপনার প্যাকেজিংয়ে নিউরো মার্কেটিং কোনোটা ইউজ করা যায় কিনা, আপনার কন্টেন্টে কোনোটা ইউজ করা যায় কিনা, আপনার ইমেজে ছোট্ট ছোট্ট কমিউনিকেশনে নিউরো মার্কেটিংয়ের আজকের ক্লাস ধরে ধরে কিছু চেঞ্জ নিয়ে আসেন, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে বিগ ব্র্যান্ড হয়ে ওঠার দিকে যাত্রা শুরু করছেন। সো এই ছিল আজকের মতো আয়োজন, অ্যান্ড আমরা এখন কিছু ভিডিও দেখব, যেই ভিডিওগুলোতে আমাদের নিউরো মার্কেটিংটা বুঝতে আরও আমাদের সহজ হবে। সো এইখানে আমরা নিউরো মার্কেটিংকে ব্যাখ্যা করা হয়েছে নিউরো সায়েন্স অফ ব্র্যান্ডিং, এইটার উপরে আমরা একটা ছোট্ট ভিডিও, সবাই মনোযোগ দিয়ে এটার কথাগুলো শুনবেন। Coke is just soda, Tylenol just acetaminophen, and Levi's are just jeans. Yet consumers go out of their way to select these specific brands over others. An economist would say, how is this possible that a rational consumer would be willing to pay more for exactly the same thing? We love to think about ourselves as rational. That's not how it works. A very famous study done by colleagues at Duke University had flashed either the Apple logo or the IBM logo to two randomized groups of participants. The study found that after being subliminally exposed to the Apple logo, compared to when you've been exposed to the IBM logo, participants performed better on creative tasks. And the argument is that Apple has been telling you this story over and over again, that Apple is the brand for hip, cool, fun, creative people. This is the true power of brands. They can influence our behavior in ways that extend way beyond the point of sale. So, to what degree can the influence of brands wreak havoc on our ability to make rational spending decisions? This is Your Brain on Money. This is Americus Reed. He studies identity and marketing at the University of Pennsylvania. When I make choices about different brands, I'm choosing to create an identity. When I put that shirt on, when I put those shoes on, those jeans, that hat, someone is going to form an impression about what I'm about. So if I'm choosing Nike over Under Armour, I'm choosing a kind of different way to express affiliation with sport. The Nike thing is about performance. The Under Armour thing is about the underdog. I have to choose which of these different conceptual pathways is most consistent with where I am in my life. And once a consumer makes that choice, their relationship with a brand can deepen to the point where they identify with the brand like family. And once you identify with a brand, it can shape the way you behave. And it's really interesting because they will also, if someone talks bad about that product, brand, or service, they will be the first to go out and defend. Why? Because an attack on the brand is an attack on themselves. Michael Platt is a professor of neuroscience, marketing, and psychology whose research demonstrates how our perception of brands influences our decisions. There's an idea in marketing, which is that we relate to brands in the same way we relate to people. It's like, I love this brand, or I hate this brand. Of course, what people say, right, can often be different from what's really going on in their heads. So we thought, well, why don't we just ask the brain directly? Michael and his team observed the brains of iPhone users and Samsung Galaxy users with an MRI machine, while they heard good, bad, and neutral news about Apple and Samsung. Apple customers showed a brain empathy response toward Apple that was exactly what you'd see in the way you would respond to somebody in your own family. Strangely, Samsung users didn't have any positive or negative responses when good or bad news was released about their brand. The only evidence that Samsung users showed was reverse empathy for Apple news, meaning if the Apple headline was negative, their brain reflected a positive response. You know, it really shows us that Apple has completely defined the market here. Samsung customers, it seems from their brain data, are only buying Samsung because they hate Apple. The kicker? The Samsung users didn't report feeling the results their MRIs showed. What was happening in their brains and what they reported feeling towards Apple and Samsung were totally different. Most people just don't realize that they are subconsciously choosing brands because those brands have some kind of self-expressive value. You can see there's a lot of power here in terms of shaping consumers' decisions. As we learn more and more about that, we have to think much more deeply about the ethical, legal, and societal implications of doing that. So as consumers, what can we do to make informed choices?
Well, the best thing we can do is be aware of the influence that brands hold. I think it's important to always pause and think a little bit about, okay, why am I buying this product? And like it or not, brands aren't going anywhere. I've heard lots of people push back and say that I'm not into brands. I take a very different view. They're not doing anything any different than what someone who affiliates with a brand is doing. They have a brand, it's just an anti-brand brand. When I think about what is it that I've learned about identity over time, I think a lot of it has to do with the fundamental need that we as humans have to have support systems. Perhaps it was the church, it was the community, it was these other institutions that existed. Now brands have stepped in as pillars of our identity. So I'm very much motivated to see that in that positive light. আই হোপ সবাই শুনেছেন আলোচনাটা। খেয়াল করে দেখেন কি ইন্টারেস্টিং কথাবার্তা বলছে। তারা ব্রেইন স্ক্যান করে দেখছে যে স্যামসাং ইউজারদেরকে নিয়ে গেছে, তাদের যখন ব্রেইন স্ক্যান করলো করে তাদের স্যামসাংয়ের ব্যাপারে পজিটিভ নেগেটিভ নিউজ দেওয়ার পরে কোনো রিয়াকশন হয় না, কিন্তু অ্যাপেলের যারা কাস্টমার তাদেরকে যখন বলছে অ্যাপেল এতটুকু অ্যাপেল হয়ে গেছে তাদের ফ্যামিলি মেম্বারদের মতো, তার ফ্যামিলির লোক কষ্ট পাইলে যেমন কষ্ট পায়, অ্যাপেলের খারাপ নিউজে তাদের ব্রেইনে ওই ইমোশনাল রিয়াকশনগুলো হচ্ছিল। সো স্যামসাং ইউজাররা স্যামসাং ইউজ করে কেন, রিসার্চাররা বলতেছিল বিকজ অফ তারা হেট অ্যাপেল, এবং ওই যে রুল অফ ডুয়েলিটি এবং রুল অফ ল অফ অপোজিশন খেয়াল করে দেখেন যে মানুষের আসলে যত বিখ্যাত ব্র্যান্ডই হোক এটার অপোজিশনে আরও ব্র্যান্ড থাকে। সো এই যে অ্যাপেলের এত ভালোবাসার অপোজিটে অটোমেটিক্যালি স্যামসাং একটা ব্র্যান্ড হয়ে গেছে। এবং এই শেষের দিকে একটা কথা বলছে, খেয়াল করছেন কিনা, খুবই ইম্পর্টেন্ট, 5 মিনিটের একটা ভিডিও, বাট একদম নিউরো মার্কেটিংয়ের জিসটা কিন্তু এখানে চলে আসছে। যে অনেকেই বলে যে আরে আমি ব্র্যান্ডের কিছু বুঝি না, পছন্দ করি না, ওই যে পছন্দ করে না ওই নন ব্র্যান্ডটাই তার জন্য একটা ব্র্যান্ড, ওইটাই তার আইডেন্টি। এবং শেষের দিকে বলতেছিল যে ব্র্যান্ড ইজ আওয়ার আইডেন্টিটি। আমরা যখন কোনো ব্র্যান্ডের সাথে এরকম কানেক্ট হয়ে যাই, ওই ব্র্যান্ডগুলো আমাদের ব্যক্তির আইডেন্টিটি হয়ে যায়, ব্যক্তির পার্ট হয়ে যায় আর কি। সো এখানে আরো কিছু ফেমাস ক্যাম্পেইন আমরা দেখি। এখানে ওই যে ক্যাম্পেইনটার কথা বলছিলাম 2012 সালে লন্ডন অলিম্পিকে অ্যাডিডাস যখন ওই টাইটেল স্পন্সরটা হয়ে গেল, তার বিপরীতে নাইকি যেই বিজ্ঞাপনটা দিয়ে বিশ্ব জয় করছিল সেই বিজ্ঞাপনটা আমরা দেখবো এখন। ফাইন্ড ইউর গ্রেটনেস। এই যে দেখেন লন্ডন, ওহিও লন্ডন, লিটল লন্ডন, সব জায়গায় লন্ডন ওরা দেখান শুরু করছে। But there are great athletes. Somehow we've come to believe that greatness is reserved for the chosen few, for the superstars. The truth is, greatness is for all of us. This is not about lowering expectations. It's about raising them for every last one of us. Because greatness is not in one special place. And it is not in one special person. Greatness is wherever somebody is trying to find it. তার মানে ওরা সাধারণদেরকে ফোকাস করলো যারা গ্রো করছে, যে গ্রেটনেস ইজ ফর অল অফ আস, সবার জন্য, নির্দিষ্ট একটা শো না। লন্ডনে অলিম্পিক হইতেছে তো কি, ওইটাই ফোকাস না। আমাদের অনেক লন্ডন পৃথিবীর আরো অনেক জায়গা আনাচে কানাচে লয়ে গেছে, ওই লন্ডনগুলোতে কি হইতেছে সেইটাকে তারা তুলে আনছে। একটা গ্রেটেস্ট শো অন আর্থ এক জায়গায় হচ্ছে, কিন্তু এর বাইরের পৃথিবী তাহলে কোথায় যাবে? ওই পৃথিবীর অনেক গ্রেটরা আছে। সো গ্রেটনেস ইজ অল অফ আস, এটাকে ফোকাস করেছে। আমরা নেক্সট আরেকটা দেখি। এখানে দেখেন নিউরো মার্কেটিং মেসেজ আছে একটা, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। ব্রাশ 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 3 times a day, তার মানে হলো
একটা সময় আমার মনে আছে ছোটবেলায় একবার ব্রাশ করতাম আমি নিজেই, গ্রামের মানুষ একবারই ব্রাশ করতো, এবং টুথপেস্টও ছিল না তখন, ওই ছাই পাশ দিয়ে মানুষ মাজতো, বিদ্যুৎ কালো নিমের মাজন, এই টাইপের জিনিসপত্র পপুলার ছিল। তারপরে ব্রাশ শুরু হইলো, টুথপেস্ট শুরু করলো, তারপরে ডক্টররা বলা শুরু করলো যে একবার ব্রাশ করলে হবে না, 2বার করতে হবে। এই যে এখন আমরা 2বার করি, এবং আমি ফিল করি এই একটা হচ্ছে ইন্দোনেশিয়া বানানো হয়েছে, তার মানে মানুষজনকে 3বারে ওরা অভ্যস্ত করতেছে, এবং খুব রিসেন্ট, আপনি অবাক হওয়ার কিছু নেই, আপনার জীবিত অবস্থায় দেখবেন আপনি 3বার ব্রাশ করতেছেন, কারণ ডক্টররা বলবে, ডেন্টিস্টরা বলবে দিস ইজ নিউরো মার্কেটিং, যে কন্টিনিউ ও সবাই 3বার করে, আমি করতেছি না, ডাক্তাররা বলতেছে, ডেন্টিস্টরা বলতেছে 3বার না করলে দাঁত নষ্ট হয়ে যাবে, 3বার করো। তার মানে কি হইলো, যখনই আপনি 2বারের জায়গায় 3বার ব্রাশ শুরু করলেন, আপনি খেয়াল করে দেখেন তো, এখন কোলগেট যদি আগে ফ্যামিলিতে মানে 30 দিনে একটা লাগতো বা 2টা লাগতো, এখন 30 দিনে লাগবে 3টা, প্রতি 10 দিনে একটা করে, কারণ একবেলা ব্রাশ বেড়ে যাচ্ছে। আপনাকে একবেলা ব্রাশ বাড়াইতে পারলে ওভারঅল সেলস কি পরিমাণ হয়। এবং এটা রেলিভেন্ট আরেকটা কথা মনে পড়লো, যে আপনারা জানেন যে ইন্ডিয়াতে কোকা কোলার একটা বিশাল সাকসেসফুল ক্যাম্পেইন ছিল, যে ওদের ক্যাপের মুখটা জাস্ট বড় করে দিছিল, কারণ অনেকদিন যাবত ওরা এক জায়গায় স্টাক ছিল, সেল বাড়তেছিল না। তখন দিস ইজ নিউরো মার্কেটিং, যে ওরা কি করলো, মুখটাকে বড় করে দিলে যেটা হয়, আপনি চাপ দিলে ব্রাশের মধ্যে টুথপেস্ট একবারে বেশি বের হয়। আর টুথপেস্ট এমন জিনিস, ব্রাশে একবার পড়লে এটার ভিতরে ঢুকানোর কোনো ওয়ে নাই, মানুষ নিয়ে ব্রাশ করে ফেলে। এখন যেই ফ্যামিলিতে মাসে টুথপেস্ট লাগতো 2টা, এখন লাগে 3টা, অটোমেটিক। যারা কোলগেট ইউজার তারা তো কোলগেটই কিনতেছে, সেল মুহূর্তের মধ্যে 1.5 গুণ 2 গুণ হয়ে গেল। দিস ইজ নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং কি দেখেন, পারফিউম যখন বের হয় শুরুতে মানুষ আন্ডার আর্মে ইউজ করতো, এখানে একটা ফুস, এখানে একটা ফুস করতো, কিন্তু এই যে নিউরো মার্কেটিং এর মাধ্যমে এই যে শরীরের আগা মাথা ফুস এরকম এরকম করা, তার মানে কি, আপনি যত ফুসফুস করবেন তত দ্রুত জিনিসটা শেষ হবে, তত দ্রুত বিক্রি হবে। এখানে 2টা জিনিস ঘটনা ঘটানো হয়েছে এইভাবে দেখানোর কারণে। এখন দেখেন আমরা নিজের অজান্তে পারফিউম এখন কেমনে মাখি, এমনি ফুসফুস করতে থাকি, মানে চারো দিক দিয়ে দিতে হবে। এবং এখানে ওই যে সেক্সুয়াল আপিলটা ইউজ করা হয়েছে পারফিউমের সব ব্র্যান্ডে, ওই যে মানুষের এই যে ফোর্স, লাইফ ফোর্স, ওইটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যে মুখ পারফিউম মাখলে সব মেয়েরা, এটা কিন্তু লজিক্যালি জীবনও সম্ভব না। আপনি এক্স যদি পুরো 10টাও মেখে বেরোন, এটা কিন্তু হবে না, লজিক্যালি হবে না, কিন্তু ইমোশনালি এটা মানুষের যেহেতু লাইফ ফোর্সের মধ্যে এটা একটা, এবং এটা দেখার পরে মনে হইতেছে আচ্ছা পারফিউম মাখলে একটু হইলো তো অ্যাট্রাক্ট ফিল, একটু স্পেশাল ফিল হবে। দিস ইজ নিউরো মার্কেটিং। আমরা এবার একটা বাংলাদেশের খুবই পাওয়ারফুল বিজ্ঞাপন দেখব, এটা এই বছর মানে কমো অ্যাওয়ার্ডে অনেকগুলো পুরস্কার পেয়েছে, মানে খুবই পাওয়ারফুল একটা অ্যাড। দেখেন একটা ব্র্যান্ড কিভাবে সোসাইটি চেঞ্জে ভূমিকা রাখতে পারে। অ্যাডের হিন্সটা একটু পজ, অ্যাডের হিন্সটা একটু আপনাদের বলে দিই, না হলে হয়তো ধরতে অনেকের টাফ হয়ে যাবে। অ্যাডটা হচ্ছে, এটা সাতক্ষীরার একটা অঞ্চলের অ্যাড, যে অঞ্চলের মেয়েরা তাদের ওইখানে লবণাক্ত পানি ব্যবহার করার কারণে তাদের যখন পিরিয়ড হইতো, পিরিয়ড হওয়ার পরে তারা ওই ধরনের ওই পানি ইউজ করলে তারা ইনফেকশনে ভুগত বা অনেক ধরনের রোগ হয়ে যেত। এটা ঠেকানোর জন্য তারা জন্ম নিরোধন পিল, ছোট ছোট বাচ্চারা, টিনেজাররা, 12-14 বছরের মেয়েরা, তারা ওই মানে পিল খাওয়া শুরু করছে, এবং ওই পুরো গ্রামের মানুষজন এগুলো থেকে বাঁচার জন্য এই পিলগুলো খাইতো। তো সেই জায়গায় একটা ক্যাম্পেইন তখন ডেভেলপ করা হয়, একটু দেখেন ক্যাম্পেইনটা। এই গ্রামের অনেক কিশোরী প্রতি মাসে খাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি। আমাদের এই উপকূলের চারদিকে শুধুই লোনা পানি। এখানকার মেয়েরা পিরিয়ড হলে প্যাড ব্যবহার করতে পারে না সামর্থ্যের অভাবে। তারা আসলে পুরাতন কাপড় ব্যবহার করে, আর এই কাপড়গুলো ধুইতে হয় এই যে নোংরা লোনা পানিতেই।
দীর্ঘদিন ধরে এই লোনা পানিতে এই কাপড়গুলো ধুয়ে ব্যবহার করলে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা হয়। আর এই কারণেই এখানকার মেয়েরা এখন জন্ম নিয়ন্ত্রণকরণ পিল ব্যবহার করছে পিরিয়ডটাকে জোর করে বন্ধ করার জন্য। মাসিকের সময় নোংরা কাপড় লোনা পানিতে ধুয়ে যদি আবার ব্যবহার করা হয় তখন অনেক রকম রোগ হতে পারে। আমার আম্মুকেও আমি দেখছি এরকম রোগে ভুগতে। আমরা এই ঝামেলাটাকে এড়ানোর জন্য পিল খেয়ে মাসিকটাকে বন্ধ রাখি। কিন্তু এই পিলগুলো খাওয়ার কারণে তাদের অনেক ক্ষতি হতে পারে এবং ভবিষ্যতে বন্ধ্যাত্বও হতে পারে। কৈখালীতে পরিষ্কার পানির এত অভাব, কিন্তু আকাশে তো অনেক পানি। এখানে বৃষ্টিও হয় প্রচুর। এই সূত্রগুলোকে এক সুতোয় গেঁথে কিশোরীদের সমস্যায় পাশে দাঁড়ায় সেনোরা। উদ্যোগ নেয় বৃষ্টির পানি সংগ্রহের। ইউনিয়নের ৬টি পয়েন্টে বসানো হয় ১২টি পানির ট্যাঙ্ক, যেন মেয়েরা পিরিয়ড সহ অন্যান্য প্রয়োজনে এই নিরাপদ পানি ব্যবহার করতে পারে। শুধু এটুকুতেই থেমে থাকেনি সেনোরা। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি করতে হয়? আমাদের কিছু নিয়মকানুন জানতে হয়, তাই না? সংকোচ ভেঙে কিশোরীরা যেন সচেতন হতে পারে, তাই সেনোরা শুরু করে উঠান বৈঠক। মেয়েরা জানতে পারে পিরিয়ডে কিভাবে ভালো থাকতে হয়, কিভাবে নিতে হয় শরীরের যত্ন। হ্যাঁ মামনি বলো। পিরিয়ডের সময় আমাদের পেট ব্যথা হলে কি করতে পারি? পেট ব্যথা আমাদের ম্যাক্সিমাম মেয়েদের হয়ে থাকে, কিন্তু এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করা যাবে না। স্বাভাবিক চলাফেরা, খাওয়া দাওয়া স্বাভাবিক করতে হবে। যদি সেরকম মনে হয় আপনি সকালে বিকালে একটু গরম সেকটা নিতে পারেন। আর যে কোনো সময় স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য তাদের সাথে আছে ২৪ ঘন্টা স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের কল সেন্টার। কৈখালীতে কিশোরীদের আরও একটু ভালো রাখতে তাদের দেয়া হয় ৩ মাসের ফ্রি স্যানিটারি ন্যাপকিন। কৈখালীর কিশোরীরা এখন অনেকটাই স্বস্তিতে। আমরা চাই বাংলার প্রতিটি কোণে এমন স্বস্তির গল্প তৈরি হোক। মেয়ে তোমার স্বস্তির জন্য আপনি দেখছেন এই যে সংকোচ নয় সচেতনতা, এই ক্যাম্পেইন দিয়ে কিভাবে এই যে ট্যাবু বা এগুলো নিয়ে কথা বলার যে লজ্জা ভয় ছিল, বাট এগুলো তো রিয়েল প্রবলেম, মানুষের পেইন। ওই যে আমাদের সেই নিউরো মার্কেটিংয়ের যান পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশন, এগুলো নিয়ে কথা বলতে ভয়, এগুলা ভিতরগত বেদনা কাউরে বলা যায় না, ওগুলাকে তারা ওপেন করে ওগুলা ধরে দেখেন কি সুন্দর ক্যাম্পেইন বাংলাদেশেও হচ্ছে। আমরা যে শুধু ইন্টারন্যাশনালি বলবো, বাংলাদেশেও অনেক ভালো ভালো কাজ হয়, সেগুলোকে আমি যে তুলে আনার চেষ্টা করছি আমাদের ক্লাসগুলোতে। নেক্সট, এটা একটা অলিম্পিকের রিও অলিম্পিক 2016 একটা ক্যাম্পেইন, থ্যাংক ইউ মাম। অর্থাৎ এই যে মায়ের সাথে যে ইমোশন, এটা কিন্তু ফুললি ইমোশনালি কানেক্টেড। কিভাবে অলিম্পিকের চ্যাম্পিয়নদেরকে মায়েরা গড়ে তুলছে, মায়ের সাথে কানেক্ট করে একটা ক্যাম্পেইন। Gatinha, tu tá indo pra onde? Tu tá indo pra onde? 大赛马上要临近了，我不想再练了。儿子，你行的啊，你可以的，孩子。
P&G, proud sponsor of moms. মায়েদেরকে থ্যাঙ্কস জানালো, মানে কিভাবে মায়েরা বিভিন্ন বিপদে পাশে ছিল, এই পাশে থাকাটা কিভাবে আজকে বড় আসরে মায়ের যে ইন্সপাইরেশন এবং এই আসর থেকে তারা যে অ্যাচিভমেন্টটা, মাকে থ্যাঙ্কস জানাচ্ছে, থ্যাঙ্কস গিভিং টু দ্য মাম। সো একদম ইমোশনালি আমাদেরকে কিন্তু কানেক্ট করে ফেলে এই জাতীয় ইয়াগুলো। ঠিক মা নিয়ে একটা কাজ আমরা ওমেরা এলপি গ্যাসের, এটা আপনারা ফেসবুকে দেখেছেন, ব্লাস্টিং অলমোস্ট প্রায় 22 বা 25 মিলিয়নের মতো ভিউ ছিল, মানে হিউজ। ইভেন এই ক্যাম্পেইনের পরে ওদের ওই মাসে 25% পর্যন্ত সেলস গ্রো করেছিল ওমেরা এলপি গ্যাসের একটা ক্যাম্পেইন মা দিবস উপলক্ষে। এখন মাকে নিয়ে বলতে আসছে দিব্য। আমার মা সবাইকে ইনজেকশন দেয়, আমার মা একজন ডক্টর। এখন বলতে আসবে জুই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার, আমাদের একটা শোরুম আছে, সেখানে অনেক ড্রেস পাওয়া যায়। থ্যাংক ইউ। এবার বলবে নিধি। আমার আম্মা একটা বড় স্কুলের টিচার, কলেজ বড় বড় স্টুডেন্টদের পড়ায়। থ্যাংক ইউ। মাকে নিয়ে এবার বলতে আসছে উনাইসা। আমার মা একজন ডাক্তার। আমার যখন অসুখ হয় তখন মা আমাকে স্যুপ খাইয়ে দেয় আর আমি ভালো হয়ে যাই। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার, মা আমাকে সাজিয়ে দেয়, চুল বেঁধে দেয় আর সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দেয়। আমার মা বেস্ট টিচার, মা আমাকে সায়েন্স প্রজেক্টে হেল্প করে। মা আমাদের বাসার বস, বাসার সব কাজ মা একাই করে। আমার মা একজন হাউসওয়াইফ। I am proud of my mother. সো মায়ের কোনো ভেদাভেদ না রেখে মা যে সব মা, স্পেশালি মা, এটার সাথে আর অন্য কোনো কিছু না। সো দেখেন তার মা গৃহিণী বিদায়, মানে মা নিজেই কাচুমাচু ফিল করছিল, কিন্তু বাচ্চা কিভাবে মায়ের সম্মানটাকে, মানে সব মায়ের সম্মানটাকে ওমেরা এলপি গ্যাস তুলে এনেছে। তো দিস ইজ দ্য ইমোশন, এগুলোর সাথে কানেক্ট হলে। এবার একটা খুবই পাওয়ারফুল ক্যাম্পেইন দেখবো স্যাভলনের। তারা একটা গ্রামের, ইন্ডিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে দেখছিল যে বাচ্চারা হাত ধোয় না, মানে খাবারের আগে হাত ধুইতে চায় না। তো তখন তারা একটা খুবই ক্রিয়েটিভ প্ল্যান, এই যে দিস ইজ দ্য নিউরো মার্কেটিং প্রসেস, যে বাচ্চাদেরকে এমন এক ধরনের চক দেওয়া হলো যেই চক দিয়ে তারা আঁকাআঁকি করবে, কারণ চক পছন্দ করে। ওই চকের মধ্যেই স্যাভলনের যেই হ্যান্ড ওয়াশের উপাদান, এটা তারা মিক্স করে দিল। তো মিক্স করে দিলে চক দিয়ে যদি লেখালেখি করে হাতে চক লেগে গেলে তো ওরা হাত ধুইতেই যাবে। তো খাওয়ার আগ দিয়ে ওদের এই চিত্রকর্ম আঁকতে দেওয়া হইতো, চক লেগে যেত এবং হাত ধুইতে গিয়ে এই হাত ধোয়ার অভ্যাসটা তখন ওদের মধ্যে তৈরি হয়ে যায়। এটা নিয়ে একটা দারুণ কাজ দেখেন, এটা ওগলবির ইন্ডিয়ার একটা কাজ। बच्चे दुनिया सिर्फ आंखों से ही नहीं, हाथों से भी देखते हैं। हाथों से दुनिया से खेलते हैं, उसे टटोलते हैं। और फिर उन्हीं हाथों से खाना भी खा लेते हैं। भारत में खाने से पहले साबुन से हाथ न धोना बच्चों के बीमार पड़ने और स्कूल छोड़ने के मुख्य कारणों में से एक है। वो पानी में हाथ डालता है और अपने कपड़े से ही पूछता है। छोटे बच्चे हैं, उसे जल्दी भूख लगती है। साबुन वापरतात का? नहीं नहीं नहीं, कोई आदत नहीं होती, घर में भी माँ बाप को नहीं सिखाते, इसलिए सब बच्चे ये नहीं सीख सकते। इस समस्या का हमने एक आसान हल निकाला।
हमने चॉक स्टिक्स में ही साबुन मिला दिया। पेश है Savlon हेल्दी हैंड्स चॉक स्टिक्स। देखने और लिखने में ये आम चॉक स्टिक्स की तरह काम करती हैं, पर खाने की छुट्टी में ये कुछ और काम भी करती है। हाथ में लगा चॉक पाउडर पानी लगने पर साबुन बन जाता है। Savlon स्वस्थ इंडिया देश भर के स्कूलों में ऐसे कई कदम उठा रही है। बच्चों की सेहत अब काबिल हाथों में है, उनके अपने। কি পাওয়ারফুল ক্যাম্পেইন দেখছেন যে কিভাবে নিউরো মার্কেটিং এর ফর্মুলা ফলো করে ব্র্যান্ডগুলো করে। সো এই ছিল আজকের আয়োজন। সো গেট সেট অ্যান্ড গো ফর বিগ। নিউরো মার্কেটিং পারবো না, হবে না আমাদের দ্বারা, এটা না। আজকে থেকে নিউরো মার্কেটিং আমাদের মাথায় ইনস্টল হয়ে গেল। এখন আমরা কি করব, এগুলোকে প্রয়োগ করে আমরা আমাদের ব্র্যান্ডগুলোকে এরকম বিগ ব্র্যান্ড বানাবো। আমরা কাস্টমারের পেইন পয়েন্ট ধরে এক্স্যাক্ট ওই জায়গাতে আমরা সমাধান বের করব। সো আমার পক্ষ থেকে আয়োজন শেষ, এবার আপনাদের কাছে যাচ্ছি।